আমি ব্র্যান্ডটা সেল করছি $1,30,000। সো এটা যখন আমি সাকসেসফুলি করলাম এবং আমার প্রোডাক্ট ছিল মাত্র অনলি দুইটা প্রোডাক্ট। অ্যামাজনে 70% প্রাইভেট লেভেল সেলার ইজ নট ম্যানুফ্যাকচারার। 70%। এবং অ্যামাজনের এই 70% সেলাররাই হচ্ছে থার্ড পার্টি সেলার বা প্রাইভেট লেভেল সেলার। অ্যামাজন ওদের উপর ডিপেন্ডেন্ট। সো লঞ্চিং এর সময় আপনি এটাকে বলে অ্যামাজনের হানিমুন পিরিয়ড। এটা কিরকম, আপনি যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেন, অ্যামাজন গিভ ইউ ট্রাফিক, এবং এই ট্রাফিকটা যে অ্যামাজন ইউ উইল নেভার রিয়ালাইজ ইট। আপনি দেখবেন যে প্রথম দিকে আপনি প্রচুর ট্রাফিক পাচ্ছেন কোনো কিছু না করে। অ্যামাজন হচ্ছে তাদেরকে ট্রাফিক দেয়, দে স্টার্ট গেটিং সেলস, এবং ওই টাইমটার অ্যাডভান্টেজ নিতে হয়। আপনি পজিটিভ রিভিউ পাচ্ছেন, সেল পাচ্ছেন, অ্যামাজন থেকে ট্রাফিক পাচ্ছেন, পিপিসি চালাচ্ছেন, আপনার কনভার্সন রেট ভালো। ট্রাস্ট মি, অ্যামাজন উইল গিভ ইউ মোর ট্রাফিক অ্যান্ড দে উইল র্যাঙ্ক ইউ ফার্দার। সো এমন প্রোডাক্ট আমি এখন লঞ্চ করি যে প্রোডাক্টগুলা আলিবাবাতে পাওয়া যায়। মানে এটা একটা ক্রাইটেরিয়া আমি অ্যাড করতেছি। নাইস, তো এটা কিন্তু খুব ভালো স্ট্র্যাটেজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 2 সেন্টস পডকাস্ট। আজকে আমরা একটু দেশের বাইরেও যাব। ইয়েস, অর্থাৎ আমাদের দেশের প্রোডাক্ট শুধুমাত্র যে দেশের ভিতরে বিক্রি হবে তা না, আমরা দেশের বাইরে বিক্রি করব, আর সেটা যেন তেন জায়গায় না, অ্যামাজনে। ইয়েস, টুডে উই হ্যাভ আহসান হাবিব ভাইয়া। আহসান হাবিব ভাইয়া এই কাজটাতে আমাদের হেল্প করবেন। আহসান হাবিব ভাইয়া হচ্ছেন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ এরিয়া 71, যারা কিনা অ্যামাজনের সারা বিশ্ব জুড়ে যে কয়টি পার্টনার রয়েছেন, এসপিএন পার্টনার, তার মধ্যে বাংলাদেশে হচ্ছেন এরিয়া 71, সেটার ফাউন্ডার অ্যান্ড সিইও। এবং একই সাথে ভাইয়ার আরেকটা কোম্পানি আলহামদুলিল্লাহ ভালোই করছে তারা, বাই ফ্রম দুবাই, সেটারও ফাউন্ডার তিনি। আহসান হাবিব ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে কিন্তু আমরা ভাই অনেক আমাদের জানার আগ্রহ ভাই। আমাদের মানে প্রথমে যখন আমরা চিন্তা করি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে, আমরা মনে করি বাংলাদেশে কয়জন কিনবে, ইস আমি যদি বিদেশে বিক্রি করতে পারতাম। সো ভাইয়া আজকে এই জিনিসগুলো প্লিজ খোলাসা করে দিবেন যে অ্যাকচুয়ালি কি এটা পসিবল কিনা। আমরা জানি এটা পসিবল, অনেকগুলো টার্ম আমরা শুনি, প্রত্যেকটা একদম আপনার কাছে থেকে আমরা জানতে চাবো। তার আগে ভাইয়া প্লিজ আপনার সম্বন্ধে একটু বলুন না, আপনার জার্নিটা কিভাবে অ্যামাজনের সাথে এবং কিভাবে আজকে এখানে। সরি, প্রোগ্রামটা একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ আজকে একটা গুড নিউজ আছে। আজকে আমাদের পডকাস্টের প্রথমবারের মতো একটা স্পন্সর পেয়েছি আমরা। আমাদের স্পন্সর হচ্ছে হোলসেল কার্ট। হোলসেল কার্ট হচ্ছে দেশের সর্ববৃহৎ গ্লোবাল পাইকারি মার্কেট প্লেস। আপনার বিজনেসের জন্য পাইকারি মূল্যে যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন মাত্র 12 থেকে 24 দিনের মধ্যে। কোনো কাস্টম ক্লিয়ারেন্স, তারপরে ধরেন ভ্যাট, ট্যাক্স, শিপমেন্ট, হাবি যাবি, যে এলসি, এই কোনো রকমের ঝামেলা আপনাকে নিতে হবে না। হোলসেল কার্টে রয়েছে আলিবাবা সহ চাইনার লোকাল প্রায় 2 কোটি সেলারের 20 কোটি প্রোডাক্ট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার সুবিধা। এছাড়াও এই প্ল্যাটফর্মে রয়েছে ইমেজ সার্চ ফিচার, যা ব্যবহার করে প্রোডাক্টের ছবি দিয়েই খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, এবং তারা সর্বনিম্ন রেটে বাই এয়ার এবং বাই সিতে প্রোডাক্ট শিপমেন্ট করে থাকে। এছাড়াও আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে খুব সহজেই পে করে ফেলতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি। আরও আছে 24/7 ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি। এখনই অর্ডার করতে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসুন। থ্যাংক ইউ ভাই ফর ইনভাইটিং মি হিয়ার। সো আমি আপনাদের আগের 2টা এপিসোড দেখছি এবং আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। যেটা আমার মজা লাগছে মেইনলি সেটা হচ্ছে মানে এমন একটা প্ল্যাটফর্ম এটা যেখানে আসলে খুব ফ্রি ফ্র্যাঙ্ক, একেবারে রিল্যাক্সে কথা বলা যায়। অ্যাবসলিউটলি। অনেকগুলো জিনিস, কোনো ওয়েবিনার বা সেমিনার হচ্ছে যেখানে চাইলেও আপনি অনেক কথা বলতে পারেন, আমি দেখলাম যে এখানে এই জিনিসগুলো বলা যায়। সো দ্যাটস ওয়াই আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। সো আমার নাম হচ্ছে আহসান হাবিব। আসলে মোস্ট ওয়েলকাম। সো আমি আমার স্টার্টটা হচ্ছে আসলে 2011-12 দিকে। তখন আমি আসলে চেষ্টা করতেছিলাম ফ্রিল্যান্সিং করার। সো মোটামুটি সাকসেসফুলি করতেছিলাম ফ্রিল্যান্সিং। তো করতে যে আমার যেটা রিয়েলাইজেশন হইলো যে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস ওয়ের আপনি ইউ আর সেলিং ইউর টাইম ফর মানি, যেটা আপনি লাইফ লং করতে পারবেন না। সো ডেফিনেটলি স্টার্ট করার জন্য ফ্রিল্যান্সিং একটা খুবই সুন্দর জায়গা, এবং আমার স্টার্টিং হচ্ছিল ফ্রিল্যান্সিং থেকে। আমার প্রথম প্রজেক্টগুলো ছিল আপনার অ্যামাজন কিন্ডেল থেকে। অ্যামাজন কিন্ডেলের যেই বইগুলো আছে সেগুলো হচ্ছে আমরা মার্কেটিং করতাম। সো ওই জায়গা থেকে আমাদের স্টার্ট। সো ওইটা করতে যে যখন আমি রিয়েলাইজ করলাম যে ওকে, দিস ইজ হাই টাইম টু ফোকাস অন সামথিং বিগার, যেটা হচ্ছে স্কেলেবল এবং মানে সাস্টেনেবল। সো
এখান থেকে আসলে আমি আস্তে আস্তে জানতে পারি অ্যামাজন FBA সম্পর্কে। সো ফাইনালি 2012 সালে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম করি, এবং মজার বিষয় হচ্ছে তখন অ্যামাজন সম্পর্কে আমি নিজেও তো একবারে নতুন, বাংলাদেশে অনেক খোঁজাখুঁজি করলাম, দেখলাম যে আসলে কোথাও আমি কোনো রিসোর্স পাচ্ছি না। তো আমাকে একটা ট্রেনিং প্রোগ্রাম করতে হয়েছিল 12 সালে, 12 বা 13 দিকে, 12 লাস্টের দিকে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম ইন মাই লাইফ, এবং এটার জন্য আমি অলমোস্ট $6,000 স্পেন্ড করছিলাম। আমার ফ্রিল্যান্সিং করার যত টাকা ছিল সেই পুরো টাকাটার মধ্যে থেকে অলমোস্ট 90% টাকায় আমি হচ্ছে যে কোথায় করছিলেন ভাই? অনলাইন। এটা অনলাইন। $6,000। আমি সেম কোশ্চেন করতে যাচ্ছিলাম। এনিওয়ে আমরা হ্যাঁ ভাই প্লিজ বলতে থাকেন প্লিজ। 2012-13 দিকে আমি ট্রেনিং প্রোগ্রামটা করি। করার পরে আমার যেটা মনে হয় যে হ্যাঁ, এখানে একটা অপরচুনিটিস আছে, সো আমি ওটা স্টার্ট করলাম। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন ওটা করি আমাকে মোস্ট অফ দ্য মানুষ আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে তুমি এতদিন ধরে যে টাকাটা ইনকাম করছো তা 90% দিয়ে একটা অনলাইন ট্রেনিং প্রোগ্রাম করবা, মানে ডাজ দ্যাট মেক এনি সেন্স? ইউ কুড সেভ দ্যাট মানি। আমি বললাম যে আমি তো আমার নিজের শেখার জন্যই খরচ করতেছি, সো দেখা যাক কি হয়। সো আই টুক দ্য চান্স। তারপরে আমি 2013 সালের লাস্টের দিকে আমি পুরো ট্রেনিং প্রোগ্রামটা যখন কমপ্লিট করছি, আমার ইভেন মনে আছে আমার ইউনিভার্সিটির একটা সেমিস্টার আমি ওখানে গ্যাপ দিছিলাম, বিকজ আই ওয়ান্ট টু ফোকাস 100% অন মাই ট্রেনিং। 3 মাসের আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম, সো আমার 3 মাসের সেমিস্টার আমি পুরো একটা গ্যাপ দিছিলাম জাস্ট টু কমপ্লিট অ্যান্ড ফোকাস অন দ্য ট্রেনিং প্রোগ্রাম। তারপরে এই ট্রেনিং প্রোগ্রামটা শেষ করার পরে আমার কাছে ছিল, আমার এখনো মনে আছে, $1,300। ওই বাকি 10% ছিল যেটা, সেটা ছিল $1,300। সো আমি $6,000 দিয়ে ট্রেনিং করে $1,300 দিয়ে আমি চায়না থেকে একটা প্রথম প্রোডাক্ট সোর্সিং করি, করে ওটা একটা প্রাইভেট লেভেল করি। করার পরে 2014 সাল কন্টিনিউ করি, 15 সালের দিকে আমি ব্র্যান্ডটা সেল করে দিই। আমি কি ফিগারটা বলবো? আমি জানি না, ফিগারটা বললে অনেকেই অনেক সময় ও ইয়েস, প্লিজ বলেন না। অফ কোর্স ফিগারই বলবেন, আপনি শুধু ফিগারই বলবেন। হ্যাঁ, ফিগারের উপরে থাকেন ভাই। $1,300 দিয়ে আমি ব্র্যান্ডটা লঞ্চ করি, এবং 15 দিকে 2 বছর, অ্যারাউন্ড 2 বছরের একটু কম, আমি ব্র্যান্ডটা সেল করছি $1,30,000। সো এটা যখন আমি সাকসেসফুলি করলাম, এবং আমার প্রোডাক্ট ছিল মাত্র অনলি দুইটা প্রোডাক্ট। একটা ছিল হচ্ছে আপনার ওটার নাম কি, সল্ট অ্যান্ড পেপার গ্রাইন্ডার, আর একটা ছিল চপিং ম্যাট। এখানে একটু আমি ইন্টারাপ্ট করবো ভাইয়া, সেটা হচ্ছে এটা আপনি প্রাইভেট লেবেলিং করছেন, রাইট? জি, আমার নিজের ব্র্যান্ডের আন্ডারে। আচ্ছা, এটা আমরা একটু অডিয়েন্সকে একটু ক্লিয়ার করি যে প্রাইভেট লেবেলিং এর ব্যাপারটা অনেকে হয়তো বা জানে না। ভাই আপনি একটু ক্লিয়ার করে দেন অডিয়েন্সের জন্য। ওকে, সো প্রাইভেট লেবেল হচ্ছে যে ধরেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, এই বিক্রি করার সময় আমি যার কাছ থেকে সোর্সিং করতেছি তার লোগো ইউজ না করে আমার নিজের লোগো ইউজ করব, আমার নিজের ব্র্যান্ডের নাম ইউজ করব, করে আমার ব্র্যান্ডের আন্ডারে আমি প্রোডাক্টটা বিক্রি করব। দ্যাট ইজ কল্ড প্রাইভেট লেভেল। আপনি আপনার লেভেলে বিক্রি করতেছেন, এবং আমার ওই ব্র্যান্ডের আবার ব্র্যান্ড রেজিস্ট্রিও করা ছিল। সো এই কমপ্লিট প্রসেসটা হচ্ছে আপনার প্রাইভেট লেভেল। সো হ্যাঁ ভাইয়া কন্টিনিউ করেন, মানে এরপরে তো আপনি হিউজ দামে সেল করলেন আলহামদুলিল্লাহ। আমি সেল করার পরে দেন আই রিয়ালাইজ যে ওকে, আই থিংক যে আমি মনে হয় বুঝে গেছি যে হোয়াট আই হ্যাভ টু ডু। তারপরে আমরা আসলে একে একে মোটামুটি 10 থেকে 12টা ব্র্যান্ড, ডিফারেন্ট ব্র্যান্ড আমরা লঞ্চ করছি ওভার দ্য স্প্যান অফ 10 ইয়ার্স। এবং আমরা খুব রিসেন্টলি আরেকটা ব্র্যান্ড সেলিং নিয়ে কথা হচ্ছে আমাদের, অলমোস্ট এই সপ্তাহে মোস্ট প্রবাবলি আমরা সাইন করবো কন্ট্রাক্ট। সো বিষয়টা হচ্ছে, মজাটা এখানেই যে দেখেন, দিস ইজ সাস্টেইনেবল বিজনেস। আপনি একটা ব্র্যান্ড আপনি ক্রিয়েট করলেন, আপনি প্রোডাক্ট বিক্রি করলেন ধরেন যে 3 বছর ধরে, প্রত্যেকটা প্রফিটের টাকা আপনার কাছেই আসলো, আপনি পুরো প্রফিটটা করলেন, পরে আপনি বিক্রি করতেছেন কি, জাস্ট দ্য নেম, নাথিং এলস, নট ইভেন ইনভেন্টরি, জাস্ট দ্য নেম ইউ আর সেলিং। সো আপনি যদি কখনো এক্সিট নিতে চান, ইউ আর গেটিং মোর দ্যান ইউ হ্যাভ অলরেডি আর্নড অ্যাজ প্রফিট। প্রফিট যা করছেন তার চেয়ে 3 টাইমস বেশি দিয়ে আপনি এক্সিট নিতে পারেন। সো এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে সাস্টেনেবল যেরকম, স্কেলেবল সেরকম। সো দিস ইজ হাউ আই স্টার্টেড, অ্যান্ড 2012 সাল থেকে 2022 সাল এখন, এর মাঝখানে আমি অ্যামাজন ছাড়া আর লিটারেলি কিচ্ছু করি নাই, লিটারেলি নাথিং, এভরিথিং ওয়াজ অ্যাবাউট অ্যামাজন। এবং অ্যামাজন নিয়ে কাজ করতে করতে দেখা গেছে যে আমরা আসলে যখন দেখলাম যে অ্যামাজনের
যে গ্লোবাল এক্সপ্যানশন ম্যানেজার, উনি আমার সাথে যোগাযোগ করছিল 2017 সালে। দেন হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড যে বাংলাদেশ থেকে দে ওয়ান্ট ওয়ান কোম্পানি অ্যাজ দেয়ার এসপিএন পার্টনার, বাংলাদেশ থেকে সেলার তারা অনবোর্ড করতে চাচ্ছিল। সো তখন বেসিক্যালি আমাদের সাথে যোগাযোগ হয়। দেন উই ডিড সাইন দ্য এগ্রিমেন্ট যে ওকে ঠিক আছে, বাংলাদেশ থেকে অনবোর্ডিং যারা করবে উই উইল বি এবল টু হেল্প দেম বিকজ উই হ্যাভ moderate team, not very big, not very small. আর এই কাজগুলোর জন্য আসলে খুব বড় টিম দরকার হয় না। সো আমরা ওদের সাথে করি। দেন হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে মোটামুটি, আমি জানি না আমার কাছে এক্সাক্ট কোনো হিসাব নেই, বাট এখন যারা বাংলাদেশে অ্যামাজনে সেল করে, hopefully most of them somehow or some way they inspired from us or they are involved with us or something like that. এবং 2017 সাল থেকে আমার একটা ট্রেনিং প্রোগ্রামও চালু হয়। দ্যাট ওয়াজ বাংলাদেশের ফার্স্ট ট্রেনিং প্রোগ্রাম অ্যাবাউট অ্যামাজন FBA স্পেশাল। সো এটাই আর কি, এখন পর্যন্ত এই জিনিসগুলো করতেছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হইতেছে একটু আমি করি, সেটা হচ্ছে আপনি যখন প্রাইভেট লেবেলিং করছেন, হ্যাঁ, আমি একটু স্ট্র্যাটেজিটা জানতে চাচ্ছি বিকজ আপনি ইনভেস্ট করছিলেন লেটস সে $1,300, তারপর ওটা সেল করছেন মোর দ্যান $100,000। সো এখানে ডেফিনেটলি আপনাকে অনেক ট্রাফিক আনতে হয়েছে, এখানে আপনাকে অনেক পেইড মিডিয়া ইউজ করতে হয়েছে। এই যে স্ট্র্যাটেজি, এবং আমি মানে আমি নিজেও অ্যাকচুয়ালি ড্রপ শিপিং করছিলাম। সো আমি ড্রপ শিপিং করছিলাম এবং আমি ওটা সাকসেসফুল হয়নি বিকজ আমি জেনারেল স্টোর দিয়ে করছিলাম আর কি তখন বেসিক্যালি, উইচ ইজ ভেরি ব্যাড। আমি নিজ স্টোর ট্রাই করছিলাম, ইট ডিডন্ট ওয়ার্ক আউট। সো আই নিউ যে প্রাইভেট লেবেলিং এর একটা ছিল, মানে প্রাইভেট লেবেলিং ইজ দ্য, মানে দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট ইউরসেলফ ফ্রম আদার্স, রাইট? আপনার নিজস্ব সবকিছুই আছে। এই জায়গাটা একটু আপনি স্ট্র্যাটেজিটা যদি একটু শেয়ার করেন যে কি, হাউ ডিড ইউ ডিফারেন্সিয়েট ইউরসেলফ এন্ড কিভাবে আপনি স্ট্যান্ড আউট করলেন সময়? ওকে, সো প্রথম জিনিসটাই হচ্ছে কি এখানে প্রোডাক্ট রিসার্চ। আমি আমার যে টাকাটা ইনভেস্ট করছিলাম ট্রেনিং এ, আমার মেইন পারপাস ছিল বোঝাটা যে আমি আসলে কি বিক্রি করব। আপনি চাইলে তো আপনার সামনে পুরো ক্যাটালগ আছে, অ্যামাজনে সেলার আছে 5 মিলিয়ন, প্রোডাক্ট আছে কয়েকশো মিলিয়ন। হুইচ প্রোডাক্ট ইউ আর গোয়িং টু সেল, দ্যাট উইল মেক দ্য এন্টায়ার ডিফারেন্সিয়েশন। দ্যাটস ইট। আপনার যদি স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজির মধ্যে এটা হচ্ছে মেইন স্ট্র্যাটেজি, কি বিক্রি করবেন। সেকেন্ডলি হচ্ছে যে কিভাবে বিক্রি করবেন, আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি কেমন হবে, ডেসক্রিপশন এঙ্গেজিং হইতে হবে, মানে যাতে কনভার্ট হয় মানুষ, ছবিগুলো হইতে হবে খুবই সুন্দর। তারপরে অ্যামাজনের ভেতরে ওদের একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে। সো আমরা কিন্তু কোনো থার্ড পার্টি ট্রাফিক ইউজ করি নাই, শুধু অ্যামাজনের ট্রাফিক দিয়েই আমরা কাজ করছি, নাথিং এলস। আর অ্যামাজনের যে অ্যাডভার্টাইজিং, ওইখানে আপনার একটা পিপিসি সিস্টেম আছে, যে আপনি ধরেন যে বিক্রি করতেছি আমি কফি গ্রাইন্ডারের জন্য কি কি কিওয়ার্ড হইতে পারে, এই কিওয়ার্ড গুলোর জন্য আমরা অ্যামাজনকে টাকা দিতাম, অ্যামাজন আমাদেরকে ভিউ দিত, ইমপ্রেশন দিত, ক্লিক পাইতাম আমরা, দেন ওইখান থেকে কনভার্সন হইতো। সো এটা একটা ফুল মেকানিজম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চে যদি কেউ ভুল করে, তাহলে পারে বাকি যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ উনি যদি 100% পারফেক্টলিও করে, দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। বাট প্রোডাক্ট যদি ভালো হয়, রাইট প্রোডাক্ট হয়, তাহলে পারে ইফ ইউ ডু মিস্টেকস ইন পিপিসি অর সামথিং এলস, you will still get sales. এবং আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা একটা নিশ নিয়ে কাজ করছিলাম 2018 সালে। 2018 সালে আমরা একটা নিশ নিয়ে কাজ করছিলাম। সেই নিশটা হচ্ছে এত স্পেসিফিক নিশ ছিল যে তখন পর্যন্ত কেউ জানতোই না যেরকম একটা নিশ আছে। সো আমরা অনেকদিন খোঁজাখুঁজি করে, অনেক রিসার্চ করে আমরা একটা নিশ পাইছি, যে নিশটা ছিল খুবই ইন্টারেস্টিং। যদিও আমি ওই নিশটা সম্পর্কে বলবো না, বাট না ঠিক আছে, মজাটা ভাই বিজনেস স্ট্র্যাটেজি এটাই না, এটা ভেরি কমন প্র্যাকটিস ইন লাইক ই-কমার্স, এটা ড্রপ শিপিং এন্ড এটাতে খুবই কমন প্র্যাকটিস, বিকজ ওখানে অনেক স্টিলিং হয় এন্ড এটা অনেক ডার্টি হয়ে যায় পরে। না প্লিজ ভাই বলেন। আমরা হচ্ছে যে ওই নিশটা পাইলাম, এবং ওই নিশটা আমরা স্টার্ট করছিলাম কত টাকা দিয়ে, 1 লাখ টাকার কম। এবং আমরা মান্থলি 3 মাসের ভিতরে আমরা মান্থলি সেল করতেছিলাম $15,000 প্রোডাক্ট। মাশাআল্লাহ এর কারণ কি? কারণ হচ্ছে যে ওই নিশটা সম্পর্কে মানুষ জানতো না, দ্যাট ওয়াজ এ ভেরি নিউ নিশ, এবং মার্কেটে সেলার ছিল 4-5 জন। আমরা দেখলাম যে সেলাররা প্রচুর এক্সপেন্সিভ, মানে যেই প্রোডাক্ট তারা $100 বিক্রি করতেছে, এই প্রোডাক্ট আসলে $30 বিক্রি করেও 100% প্রফিট করা পসিবল। দেন আমরা ওই একটা স্ট্র্যাটেজি বের করলাম যে ওকে ঠিক আছে, এই সেম প্রোডাক্টে
ইয়ার মান্থলি দেখা যায় যে $1 মিলিয়ন সেল হয়। $1 মিলিয়ন কিন্তু অ্যামাজনে একটা নিশে খুবই স্মল অ্যামাউন্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে 1 মিলিয়ন মান্থলি সেল হচ্ছে, সেলার আছে 10-12টা, তার মধ্যে 3-4 জন সেলার ভালো করতেছে। মেইন চ্যালেঞ্জ কি তাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে তারা অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট বিক্রি করে, মানে একদম টপ কোয়ালিটি এবং অনেক দাম বেশি রাখে। ওকে, আমরা এখন বের করলাম যে ওকে দিস ইজ এ ভেরি গুড নিশ, কিন্তু আমাদেরকে তো চ্যালেঞ্জটা পার করতে হবে। সো আমরা চ্যালেঞ্জটা পার করবো কিভাবে? আমাদের দরকার সোর্সিং, রাইট সোর্সিং। সোর্সিং করে দেখলাম যে ওই সেম প্রোডাক্ট আমরা সোর্সিং করতে পারতেছি $3, এবং যার কাছ থেকে সোর্সিং করতেছে সে আবার জানে না যে এই প্রোডাক্টটা অ্যামাজনে $50-60-70 বিক্রি হয়। ওরা কি জানে যে কি কোথায় বিক্রি করতেছেন আপনারা? ওরা জানে যে আমরা অ্যামাজনে বিক্রি করব, কিন্তু দে ডোন্ট নো হাউ টু সেল অন অ্যামাজন। আপনাকে এটা সবার আগে রাইট। ওরা কিন্তু হোলসেলার। বাংলাদেশে গার্মেন্টস আছে না, বাংলাদেশে হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে না, সবাই জানে যে বিক্রি করা যায়, ব্র্যান্ড বানানো যায়, বাট দে আর নট ডুইং ইট। প্রত্যেকের বিজনেস মডেল ডিফারেন্ট, মডেলগুলো ডিফারেন্ট। ওনারা হোলসেলে বিশ্বাসী। আমরা যেরকম, আমরা তো গরিব মানুষ, আমাদের তো ইন্ডাস্ট্রি নাই। আমরা কি করব যে আমরা এখান থেকে অপরচুনিটি বের করে ট্রাই করব। তো আমরা কি করলাম, $3 আমরা প্রোডাক্ট সোর্সিং করলাম, আমরা বিক্রি করলাম $35। সো 10 টাইমস বেশি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করতেছি। আর যেহেতু এখানে কম্পিটিশন কম, তার মানে কি আমার অ্যাডভার্টাইজিং এ খরচ কমে যাবে, আমার কনভার্সন রেট বাড়বে। এটা ক্যাপিটালাইজ করে আমরা ফ্রম ডে ওয়ান উই ওয়ার ইন প্রফিট। মানে এখন পর্যন্ত আমরা খুব কম বিজনেস করছি অ্যামাজনে যে বিজনেসগুলোতে আমাদের প্রথম 3 মাসের ভিতরে প্রফিট আসে না। মানে 3 মাস অনেক লম্বা সময়। মোস্ট অফ দ্য টাইমে দেখা গেছে যে ফ্রম দ্য ডে ওয়ান উই আর ইন প্রফিট। সো এটাই আর কি ইম্পর্টেন্ট, যে প্রোডাক্টটা যদি রাইট হয়, আপনার স্ট্র্যাটেজি ডেফিনেটলি লাগবে, বাট ওটা মোস্ট ইম্পর্টেন্ট। না, গ্রেট ভাই। নাফিস, আমি মনে হয় আরেকটু সহজ সরল করে প্রশ্ন শুরু করবো। সেটা হচ্ছে, এখন আমাদের মধ্যে থেকেও কি একজন চিন্তা করলো যে আমি প্রোডাক্টটা বানাই, ওয়াই নট সেল অন অ্যামাজন? আবার কেউ আবার চিন্তা করলো আমার কোনো প্রোডাক্ট নেই, আমি এখন কিভাবে কি করব? সো আপনি একটু যদি ডিফারেন্ট সিনারিওর জন্য একটু বলেন যে আসলে সে কিভাবে স্টার্ট করবে। নিজের প্রোডাক্ট আছে, আবার কারো নিজের প্রোডাক্ট নাই, অথবা সে সোর্স করতে পারে দেশ থেকে অথবা বাইরে থেকে, মানে আসলে কি সিনারিও তৈরি হতে পারে একটু যদি ভাই বলেন। ওকে, সো প্রথম সিনারিও যেটা হয় যে যারা হচ্ছে ম্যানুফ্যাকচারার যারা, তারা কিন্তু খুব একটা আইডিয়া রাখে না যে হাউ টু সেল ইন রিটেইল, বিকজ দে আর ম্যানুফ্যাকচারিং। তাদের হচ্ছে যে অনেক প্রোডাকশন করতেছে। সো তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে, মানে আসলে হয় কি যে একটা মানুষ প্রোডাকশন ইউনিটের সাথে কানেক্টেড, আবার রিটেল ইউনিটের সাথে কানেক্টেড, ডিফিকাল্ট। সো তার দরকার হচ্ছে কোনো সার্ভিস, অথবা তাদের টিমের একজন এক্সপার্ট দরকার যে হচ্ছে এই এক্সপ্যানশনটা করতে পারে। কিন্তু একটা মানুষ নিজে প্রোডাকশন করে নিজেই সেল করবে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সো তাদের জন্য হয়ও না এটা, তাই না ভাই? হ্যাঁ, মানে মোস্টলি হয় না, মানে দে ক্যানট মানে ফোকাস ইন মাল্টিপল থিংস, মানে কাজ করে না, খুব ডিফিকাল্ট। সো তারা যদি এই প্রসেসে যাইতে পারে যে ধরেন যে আরেকটা মডেল হইতে পারে যে আমি ম্যানুফ্যাকচারার না, আমি হচ্ছে রিটেইলার, আপনি হচ্ছেন ধরেন ম্যানুফ্যাকচারার, আপনি ম্যানুফ্যাকচার করতেছেন। সো আমি আপনার সাথে কোলাবোরেশন করেও কিন্তু আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি যে ওকে, ইউ উইল গিভ মি সাপ্লাই, আই উইল সেল, and profit will be splitted 50-50. That could be a win-win situation. কিন্তু এই জায়গাতে এই ম্যাচ মেকিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে অনেকে বলতে পারে যে আমি তোমার প্রোডাক্ট সেল করে দিব, সেল করতে যে লস খেয়ে গেল, তখন রেসপন্সিবিলিটি আসবে কার উপর? তার উপর। সো এটা হচ্ছে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা করতে হবে। আর যারা হচ্ছে ম্যানুফ্যাকচারার না, এবং এই নাম্বারটাই হচ্ছে সবচেয়ে বড়, কারণ অ্যামাজনে 70% প্রাইভেট লেভেল সেলার ইজ নট ম্যানুফ্যাকচারার। 70%, এবং অ্যামাজনের এই 70% সেলাররাই হচ্ছে থার্ড পার্টি সেলার বা প্রাইভেট লেভেল সেলার। অ্যামাজন ওদের উপর ডিপেন্ডেন্ট ফুললি, এন্টায়ারলি প্রাইভেট লেভেলের উপরে। সো এবং এদের মধ্যে হচ্ছে 70% যারা নিজেরা ম্যানুফ্যাকচারার না। তাহলে জাস্ট চিন্তা করেন, ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু ম্যানুফ্যাকচারিং, তাহলে পারে এটা কতদূর নিয়ে যাওয়া পসিবল। আপনার তো আরো প্রফিট মার্জিন তখন থাকবে। বাট ওই স্কিল সেটটা লাগবে, যখন আপনাদের মতো যারা আছে, মানে ওই আপনাদের ওটাই স্পেশালাইজেশন, রাইট? এটাও করতে আপনাদের মানে একটু টাইম এন্ড আপনারা এটা শিখেছেন,
সো ওই জায়গাটা যদি করতে পারে ডেফিনেটলি। ভাইয়া স্টার্টটা কিভাবে করব নাফিস? আমি এখন মনে করি স্টার্টটা কিভাবে করব? আমি একটু সাজ্জাদের ইয়াটাকে আরেকটু সুন্দর করে একটু ইয়া করে রিফ্রেশ করে আমি একটু সুন্দর করে, কারণ আই ক্যান রিয়েলি রিলেট টু দিস। সো আমি একটু ভাইয়াকে বলি, সাপোজ আই ওয়ান্ট টু জয়েন দিস, হ্যাঁ, আমার স্টার্টিংটা ফ্রম দ্য মানে আমার স্টার্টিংটা কি হবে, কতটুকু ক্যাপিটাল আমার লাগবে, আমি প্রোডাক্ট রিসার্চ কিভাবে করবো, লেটস আমি প্রাইভেট লেবেলিং এ যাচ্ছি, এবং আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে প্রাইভেট লেবেলিং আদার দেন জেনারেল স্টোর অথবা নিশ স্টোর। সো আমি যদি প্রাইভেট লেবেলিং এ করি, সেই ক্ষেত্রে ভাইয়া স্টেপ বাই স্টেপ যদি একটু আমাদেরকে গাইড করতেন যে হোয়াট আর দ্য স্টেপস। সো প্রাইভেট লেবেলিং এর প্রথম স্টেপটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। সো আপনি আপনার সামনে লক্ষ লক্ষ নিশ আছে, এই নিশগুলো থেকে আমি মানে প্রোডাক্ট রিসার্চের জন্য অ্যাকচুয়ালি আমি যে ক্লাসটা নেই, এই ক্লাসের ডিউরেশন থাকে 8 থেকে 10 ঘন্টা। ভাই কোথায় নেন? আমার যে অনলাইন ট্রেনিং প্রোগ্রামগুলো হয় সেগুলোতে। বা নেক্সট কখন হবে? আমাদের এখন একটা কারেন্ট চলতেছে, নেক্সট হবে আমাদের মোস্ট প্রবাবলি আমরা একটা এডুটেক নিয়ে কাজ করতেছি, ট্রেনিং রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট। সো ওইখানে আমাদের নতুন ট্রেনিং প্রোগ্রামগুলো আসবে। ভাই ওটা যখন শুরু হবে টু সেন্স পডকাস্টের একটা কুপন কোড থাকবে কিন্তু ইনশাআল্লাহ। শিওর। থ্যাংক ইউ আগে চাই নিছি। হ্যাঁ প্লিজ ভাই বলেন। আমরা চাই যে মানুষ শিখুক, বিকজ আমার বিশ্বাসটা হচ্ছে কি যে ইফ আই মেক মানি এন্ড আমার আশপাশের মানুষজন যদি টাকা মেক না করে, আই ক্যানট বি হ্যাপি। হ্যাঁ মানে গ্রেট, মাশাআল্লাহ, ভালো লাগে না জিনিসটা আর কি, জিনিসটা দেখতে। আর আমি মনে করি লাইফে ফিনান্সিয়াল ফ্রিডম ইজ দ্য আলটিমেট ফ্রিডম। মানুষের সব ফ্রিডম দরকার, বাট মানুষের ফিনান্সিয়াল ফ্রিডমটা না থাকলে পারে অন্য কোনো ফ্রিডমটাকে সে এনজয় করতে পারবে না। দেন এটা আমার থট, অনেকে বলতে anyway let's come to that point. হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে আপনার নিশ আছে অনেকগুলো, এখন কোন নিশে নামবেন? যে নিশটা স্যাচুরেটেড না। স্যাচুরেশন কি? স্যাচুরেশন দুই রকম, একটা হচ্ছে প্রোডাক্ট স্যাচুরেশন, একটা হচ্ছে প্রাইস স্যাচুরেশন। প্রোডাক্ট স্যাচুরেশন কি? ধরেন যে একজন মানুষ 2010 সালে একটা ব্র্যান্ড লঞ্চ করছে, এখন 2022 সাল, এই প্রোডাক্ট আপনি লঞ্চ করতে চাচ্ছেন, এখন আপনি কি তার সাথে পারবেন? 10 বছর সে মার্কেটে কঠিন সব কিওয়ার্ড দিয়ে টপে নিয়ে গেছে তার প্রোডাক্টটা, তার র্যাঙ্কিং হয়ে গেছে, তার হাজার হাজার রিভিউ আছে। সো দিস ইজ ডিফিকাল্ট টু কম্পিট উইথ দ্যাট নিশ। সো এটা হচ্ছে প্রোডাক্ট স্যাচুরেশন। আরেকটা হচ্ছে প্রাইস স্যাচুরেশন। অনেক সময় দেখবেন যে একই প্রোডাক্ট 3টা ডিফারেন্ট দামে বিক্রি হয়, $10 বিক্রি হয়, $30 বিক্রি হয়, $50 বিক্রি হয়। সো এইখানে যদি আপনি যান তখন কি হবে? ট্রাফিক যে যাবে, কেউ কিনবে প্রিমিয়াম প্রোডাক্ট $50, কেউ কিনবে সবচেয়ে সস্তা প্রোডাক্টটা $10। এইখানে আপনি যদি সেল করতে যান তাহলে কি হবে? আপনি কিন্তু মানে সেল কিন্তু অলরেডি ডিভাইড হয়ে গেছে আগে, প্রিমিয়াম আর লো, এই ক্যাটাগরিতে যাওয়াটাও ডিফিকাল্ট। সো এরকম নিশে যাওয়া যাবে না। সো কিরকম নিশে যাইতে হবে? যেই নিশে সেলাররা খুব কম, 50-100টা সেলার আছে, মান্থলি ওই নিশে রেভিনিউ থাকতে হবে কয়েক মিলিয়ন ডলার, $3 মিলিয়ন $4 মিলিয়ন। তারপরে যেই সেলারগুলো আছে তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের রিভিউ কখনোই 200-300 বেশি হইতে পারবে না, বিকজ 200-300 উই ক্যান অ্যাচিভ ইন মেবি 6 মান্থস 8 মান্থস। কিন্তু 200-300 বেশি যখন হয়ে যায় তখন তাদেরকে ক্যাচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আপনি নিজে যখন অ্যামাজনে প্রোডাক্ট কিনতে যাবেন আপনি দেখবেন যে কোনটার রিভিউ বেশি, ওইটাই আপনি কিনবেন। সো নাম্বারস অফ রিভিউ ম্যাটার্স। সো যার কারণে রিভিউ থাকতে হবে কম, এরকম নিশ। তারপরে হচ্ছে যেটা হচ্ছে খুব সহজে প্রাইভেট লেভেল করা যায়। হ্যাঁ, যেমন ধরেন আপনি ইলেকট্রনিক্সে যদি যান, ইলেকট্রনিক্সে প্রাইভেট লেভেল করাটা খুব ডিফিকাল্ট। আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল থেকে শুরু করে সব অ্যাপ্রুভাল ম্যানেজ করাটা ডিফিকাল্ট। মেডিসিন বা সাপ্লিমেন্ট ক্যাটাগরি সেম ডিফিকাল্ট। এগুলো বাদ দিয়ে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোতে আপনি যদি যান, দ্যাটস মোর ইজি। হইতে পারে ফ্যাশন ইন্ডাস্ট্রি, হইতে পারে হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরি, মানে আসলে আমি তো 1-2টা নাম বললাম, এরকম ছোট ছোট নিশ আছে কয়েকশো। সো এই সবগুলা নিশ নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, দেন ইউ উইল ফাইন্ড মেবি 10 ডিফারেন্ট নিশ। দেন আপনি ওই 10টা নিশ থেকে আস্তে আস্তে করে ছোট করে 5টাতে যান। 5টাতে যাওয়ার পরে দেন সাপ্লায়ারদের সাথে কথা বলেন, কথা বলে দেখেন কোন নিশটার প্রোডাক্ট আপনি রিজনেবল প্রাইসে পাচ্ছেন, আপনার সাপ্লাই চেইনটা ঠিক থাকতেছে। তারপরে আপনি ওইটা স্টার্ট করেন, 1টা বা 2টা প্রোডাক্ট দিয়ে আপনি স্টার্ট করেন। মানে দিস ইজ দ্য স্টেপ। তারপরে হচ্ছে যে ডেফিনেটলি প্রোডাক্ট রিসার্চ, আমি খুব সহজেই বলে ফেললাম যে একটা নিশ বের করতে হবে, বাট এই নিশটা বের করার জন্য
this might take 7 days, take 10 days, 3 months, 1 year, it depends আপনি যতক্ষণ না পর্যন্ত পাইছেন রাইট প্রোডাক্ট না পাইলে পারে কখনোই করা উচিত না। সো এটাই আসলে ব্রডলেস স্টেপস। প্রোডাক্ট রিসার্চ তো তাহলে করে ফেললাম, আপনি বলছেন প্রোডাক্ট রিসার্চের পর আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন, আবারও ঘুরে ফিরে আসবো শুরু বলতে দেন হোয়াট টু ডু। যে আপনি ধরেন যে প্রোডাক্ট পেয়ে গেছেন একটা ভালো, আপনি মার্কেটে দেখলেন যে ওকে আমি এটা সেল করলে পারে আমার 15-20-30% প্রফিট থাকে, নাইস। এখন আপনি স্টার্ট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ব্র্যান্ড নেম দিতে হবে। ধরেন যে আপনি ঘড়ি বিক্রি করেন এক্সাম্পল, সো আপনার ঘড়ির একটা সুন্দর একটা নাম, যে নামটা আপনার নিশের সাথে বা আপনার ব্র্যান্ডের সাথে যায়, এরকম একটা নাম আপনি চুজ করবেন। চুজ করার পরে আপনি দেখবেন যে এটার ট্রেডমার্ক আপনি পাবেন কিনা, বা অলরেডি এটা ট্রেডমার্ক কেউ নিয়ে ফেলছে কিনা। দেন আপনি এটা ট্রেডমার্ক ফাইল করবেন এবং প্যারালালি আপনি অ্যামাজনে প্রোডাক্টটা লিস্টিং করবেন। লিস্টিং করার পরে, লিস্টিংটা হচ্ছে আপনি অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং কেমনে করে, এটা আসলে খুব ডিফিকাল্ট কিছু না, কয়েক জায়গায় ক্লিক করলেই হয়ে যায়। অ্যামাজন সেলার সেন্ট্রাল ড্যাশবোর্ডটা এত সুন্দর করে করা যে কোনো নতুন মানুষও খুব সহজেই নেভিগেট করতে পারবে, কারণ খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো প্রোডাক্টটা লিস্টিং করতে হবে, তারপরে খুব ক্যাচি কিছু ছবি দিতে হবে। অ্যামাজনের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই এই কাজগুলো করতে হবে। যেমন প্রাইমারি ইমেজটা ডেফিনেটলি ট্রান্সপারেন্ট, এবং এখানে আপনার লোগো থাকা যাবে না বা কোনো কথাবার্তা থাকা যাবে না, এরকম আর কি। তো এরকম বেশ কিছু নিয়ম আছে। তারপর হচ্ছে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন জানেন যে আপনি কি কি জিনিস প্রোডাক্ট ডেসক্রিপশনে দিবেন, তারপরে প্রোডাক্টের বুলেট পয়েন্ট কি কি হবে, ইউ ক্যান অ্যাড প্রোডাক্ট ভিডিও অ্যাজ ওয়েল। সো সবকিছু করার পরে আপনি করলেন, তারপরে প্রোডাক্টটা লঞ্চিং করলেন। সো লঞ্চিং এর সময় আপনি এটাকে বলে অ্যামাজনের হানিমুন পিরিয়ড। এটা কিরকম, আপনি যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেন, অ্যামাজন গিভ ইউ ট্রাফিক, এবং এই ট্রাফিকটা যে অ্যামাজন ইউ উইল নেভার রিয়ালাইজ ইট। আপনি দেখবেন যে প্রথম দিকে আপনি প্রচুর ট্রাফিক পাচ্ছেন কোনো কিছু না করে। অ্যামাজন হচ্ছে তাদেরকে ট্রাফিক দেয়, দে স্টার্ট গেটিং সেলস, এবং ওই টাইমটার অ্যাডভান্টেজ নিতে হয়। তখন আপনাকে সাথে সাথে পিপিসিও চালাইতে হবে। তাহলে কি হলো, আপনি দুই দিক থেকে ট্রাফিক ড্রাইভ করে ফেললেন, এর ফলে কি হলো, আপনার র্যাঙ্কিংটা ইমপ্রুভ হলো। তারপরে আপনারা অ্যামাজনের ভিতরেই করতেছেন। রাইট, অ্যামাজনের যে ইন্টারনাল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম সেখান থেকেই করতেছি। তারপরে এটা করলেন, দেন হচ্ছে যে আপনি কিছু রিভিউ কালেক্ট করবেন। রিভিউ কালেক্ট করার জন্য অ্যামাজনে খুব সুন্দর কিছু সিস্টেম আছে, লাইক হচ্ছে একটা ওদের প্রোগ্রামই আছে ভাইন প্রোগ্রামের আন্ডারে আপনি প্রোডাক্ট ফ্রি দিবেন ওদের যেই টপ রিভিউয়ার আছে অ্যামাজনে তাদের কাছে। তারা প্রোডাক্টটা রিসিভ করার পর যদি মনে চায়, ভালো লাগে রিভিউ দিবে, ভালো না লাগলে রিভিউ দিবে না, এবং ওরা অনেস্ট রিভিউ দেয়। ওই রিভিউগুলো আবার খুবই দামি রিভিউ, বিকজ ওইখানে লেখা থাকে যে অ্যামাজন মানে অ্যামাজনের টপ রিভিউয়ার। সো এই জিনিসগুলো খুব হেল্প করে। তারপর হচ্ছে ডিসকাউন্ট আর কুপন কোড আপনি দিলেন শুরুতে। হ্যাঁ, 20% কুপন কখনোই কাজ করে না আমার জন্য অলওয়েজই 5% ডিসকাউন্ট সবচেয়ে বেশি কাজ করছে। আমি 10% দিছি, 20% দিছি, 5% দিছি, 10-20 কাজ করে নাই, 5% অলওয়েজ। Why is that ভাই? Why is that? I don't ঘটনা কি? This is the data. এগুলো মনে হয় ভাই, এটা কি প্রোডাক্টের উপর কিছু ভ্যারি করে নাকি আপনার সব জাতীয় প্রোডাক্ট এই পর্যন্ত যে যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে 5% ডিসকাউন্ট সবচেয়ে ভালো কাজ করে, এর বেশি কাজ করে না। মানুষ কেন জানি মনে বিশ্বাস করতে চায় না যে আসলেই সে আমাকে 20% দিচ্ছে, মানে ঠকাইতেছে, তার মানে 20% সে দাম বাড়ায় আমাকে ডিসকাউন্ট দিচ্ছে। আরে সেরা তো, সাইকোলজি, এটা তো একটা নতুন জিনিস বের করছি আমরা। দারুণ। কিন্তু আমরা তো সব সময় ধরছে 20% 30% আমরা ইউজ টু, আমরা কিন্তু ইউজ করি রাইট কোন ইয়াতে ক্যাম্পেইনে, কিন্তু বাট এটা কি এমন হতে পারে না ভাই যে এটা শুধুমাত্র অ্যামাজন বলে হইতেছে, এমন হইতে পারে না এরকম নাকি? হইতে পারে। আমি যেহেতু অ্যামাজনের বাইরে খুব একটা সেল করার আমার এক্সপেরিয়েন্স নাই, তো আমি জানি না বাইরে কিভাবে কাজ করে, বাট আমি দেখছি খুব ইন্টারেস্টিং লাগলো আপনার এটা শুনে যে 5%। এইজন্য আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে, বিকজ আমি নিজে অনেকবার ট্রাই করছি এটা ভাঙার জন্য, যে ভাই কেন আমি ভালো কাজ করতেছে 10% কাজ করতেছে। আমি $500 কুপন দিছি, আমার $9,000 প্রোডাক্ট সেল হয়েছে। আবার যখন আমি $10 কুপন দিলাম, কাজ করে না, ওই পারফরমেন্সকে ছাড়া যেতে পারে না। সো তারপর থেকে আমি এটা ইয়া করে দিলাম যে ওকে 5% ডিসকাউন্ট, ওকে দ্যাটস ইট। সো এরকম কুপন দিতে হবে। দেওয়ার পরে দেন আপনি আস্তে আস্তে অ্যামাজন বিজনেসটা হচ্ছে কিরকম, যে টার্মটা ভুলে গেলাম, ওই যে ছোট একটা আইস নিয়ে, আমি আইসের ডলা নিয়ে যদি ছেড়ে দেই, ওইটা
ঘুরতে ঘুরতে নিচে নামে, এইটার একটা টার্ম আছে। স্নোবল ইফেক্ট। নো আইডিয়া। ও স্নোবল ইফেক্ট। আচ্ছা স্নোবল ইফেক্ট। ওটা স্নো জমতে 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 আমি লিটারালি বরফই কল্পনা করতেছিলাম। আমিও তো মনে হচ্ছে গ্লাসের ভিতরে মনে হয় ঘুরতেছে ইয়ার ভিতরে। এনিওয়ে হ্যাঁ ভাই বলেন। আমরা সেম ইমাজিনেশনে চলে গেছি। খুব ইন্টারেস্টিং, এবং অ্যামাজনের স্নোবল ইফেক্টটা খুব কাজ করে। আপনার যখন ইন্টারেস্টিং সবকিছু একসাথে ভালো হবে, আপনি পজিটিভ রিভিউ পাচ্ছেন, সেল পাচ্ছেন, অ্যামাজন থেকে ট্রাফিক পাচ্ছেন, পিপিসি চালাচ্ছেন, আপনার কনভার্সন রেট ভালো, ট্রাস্ট মি, অ্যামাজন উইল গিভ ইউ মোর ট্রাফিক এন্ড দে উইল র্যাঙ্ক ইউ ফার্দার। যখন র্যাঙ্ক ফার্দার করবে তখন কি আপনার অর্গানিক ট্রাফিক আরো বাড়বে, স্নোবলে আরো টাকা আসতেছে, চলতে থাকবে, আস্তে আস্তে আপনি বড় হইতে থাকবেন। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আর কখন এটা ব্রেক হয়, একটা ক্রুশিয়াল টাইম হচ্ছে ইফ ইউ গেট আউট অফ স্টক। দ্যাট ইজ big no for Amazon seller. Never run out of your stock. ভাই সেক্ষেত্রে কি আপনারা একটা ফ্যাক্টরির সাথে সোর্সিং করেন নাকি দুই একটা ফ্যাক্টরি এক্সট্রা থাকে? ডিপেন্ড করে, কমপ্লিটলি ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, প্রোডাক্টের উপরে, বাট মোস্টলি আমরা করি না। আমরা একটার উপরে ডিপেন্ডেন্ট থাকি এবং আমরা আগে থেকেই ইনাফ স্টক রেখে দেই, এবং আমরা যখন দেখা শুরু করি যে ওকে এই পরিমাণ দিন যাবে, দেন আমরা আবার রিস্টক করে ফেলি। ভাই ওই সোর্সিংটা কিভাবে করেন? এটা হচ্ছে যে আপনি ধরেন যে বিক্রি করবেন একটা ঘড়ি, সো ঘড়ি বিক্রি করতে হলে আপনাকে যেতে হবে কোথায়? ডেফিনেটলি চায়না। এখন মজার বিষয় হচ্ছে যে আমি চায়না অ্যাভয়েড করি এখন 2018 সালে। কেন চায়না অ্যাভয়েড করি? বিকজ চায়না ইজ নাও অ্যাক্সেসিবল ফ্রম অল ওভার এভরিওয়ান। এক্স্যাক্টলি। আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করবেন, এই প্রোডাক্টটা আলিবাবাতে অ্যাভেলেবল। আলিবাবাতে অ্যাভেলেবল হলে গোটা দুনিয়ার কাছে অ্যাভেলেবল। রাইট। আরো 100 জন লঞ্চ করতে পারবে। সো আপনার তো এখানে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নাই। সো এমন প্রোডাক্ট আমি এখন লঞ্চ করি যে প্রোডাক্টগুলো আলিবাবাতে পাওয়া যায়। মানে এটা একটা ক্রাইটেরিয়া আমি অ্যাড করতেছি। আরে নাইস, তো এটা কিন্তু খুব ভালো স্ট্র্যাটেজি। দ্যাটস আ ফ্যান্টাস্টিক স্ট্র্যাটেজি। আচ্ছা দেন হচ্ছে যে আমরা ধরেন যে আমাদের রিসেন্ট একটা সাপ্লায়ার হচ্ছে আমার ইয়াতে ইন্দোনেশিয়ার একজন সাপ্লায়ার। ইন্দোনেশিয়ার একটা সাপ্লায়ারের কাছ থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি, আলিবাবাতে এটা নাই, কোথাও নাই। সো আমি তার কাছ থেকে আমি মোটামুটি তার প্রফিট রেখে সে ইয়া করতেছে, সে মানে খুব একটা বার্গেন করতেছে না। বিকজ আলিবাবাতে কি হয়, যার কাছ থেকে যত পারে তার কাছ থেকে তত নেয়। আর এখানে কি হচ্ছে যে উনি ওনার প্রফিটটুকু বুঝে পাইলে হি ইজ হ্যাপি, আমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিল, আমরা সেল করতেছি। সো এটা খুঁজতে হবে আপনাকে, এটা একটা ডিফিকাল্ট জব। এটা খোঁজাটা যদি একটু বলেন কিভাবে আপনি পাইছেন, কিভাবে? সরি আমরা খুব নো ইটস ওকে ভাই। আচ্ছা হ্যাঁ মেইন জায়গাটা হচ্ছে গুগল। আলিবাবাতে আপনি যেতে পারেন, আই উড রিকমেন্ড, বাট আলিবাবাতে মোস্টলি হচ্ছে কি আপনার ট্রেডার, তাদের নিজেরা তারা ম্যানুফ্যাকচারার না, তারা হচ্ছে তারা নিজের রিসেলার টাইপের। রাইট। তারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আপনার কাছে বিক্রি করে। কারণ যারা স্টার্ট করে তারা 200-300 ইউনিট নিয়ে স্টার্ট করে, কিন্তু একটা অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার কি কখনো আপনাকে 200-300 ইউনিট দিবে? নেভার, কখনোই দিবে না। নেভার। সো যার কারণে হচ্ছে যে এটা একটু আলিবাবাটা একটু ট্রিকি। সো আপনাকে কি করতে হবে? আপনাকে গুগলে যে প্রচুর রিসার্চ করতে হবে, ইনস্টাগ্রামে যেতে হবে। ইনস্টাগ্রামে অনেকে তাদের নিজেদের ক্রিয়েশন, নিজেদের প্রোডাক্ট এগুলা ডিসপ্লে করে। সো ওইভাবেই আপনাকে গুগল থেকেই এটা বের করতে হবে, আপনি কি প্রোডাক্ট চাচ্ছেন সেই কিওয়ার্ড, দেন অ্যাড করবেন সাপ্লায়ার, তারপরে প্লাস কান্ট্রি। আপনি হয়তো রিসার্চ করে নিলেন যে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, রিসার্চ করে আপনি দেখলেন ইন্দোনেশিয়া পাওয়া যায়, ওকে তাহলে প্রোডাক্ট নেম, সাপ্লায়ার প্লাস কান্ট্রি দিয়ে আপনি দেখবেন আপনি লিংক পাবেন। মানে গুগলে সার্চ করারও যে স্টাইলগুলো আমরা ফলো করি বা কি বলে ডিফারেন্ট ভ্যারিয়েবল গুলো যে অ্যাড করি আমরা, সেই স্টাইলটা অ্যাট লিস্ট ফলো করা দরকার। আন্ডারস্ট্যান্ডেবল। ভাইয়া একটু ওই জায়গা থেকে যদি আসি, মানে আমি বুঝছেন একটা প্রোডাক্ট সেল করে টাকা পকেটে না ঢোকানো পর্যন্ত আসলে আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, ওই যে সোর্সিং হয়ে গেছে, সব হয়ে গেছে ভাইয়া, ওখানে লিস্টিং হয়ে গেছে আমার প্রোডাক্টটা, হানিমুন পিরিয়ডের কথা বললেন, অর্থাৎ প্রোডাক্টটা লঞ্চ হয়ে গেছে, এবার ভাইয়া প্রোডাক্টটা কিনলো, দেন প্রোডাক্টটা ডেলিভারি বা টাকাটা বুঝে পাওয়া, এগুলো একটু বলেন না ভাইয়া, একটু টাকা পকেটে নেই। ওকে, সো আপনি ধরেন যে প্রোডাক্ট সেল করতেছেন, অ্যামাজন নরমালি আপনাকে প্রত্যেক 2 সপ্তাহ পর পর, মানে মাসে 2 বার আপনাকে ডিসবার্স করবে টাকা।
আপনি হচ্ছে অ্যামাজন ধরেন আপনি 1000 পিস প্রোডাক্ট কিনলেন, আপনি রাখলেন, বিক্রি হইলো, বিক্রি হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেল। ভাইয়া রাখলাম বলতে কি আপনি এফবিএ প্রোগ্রামের কথা বলতেছেন, মানে অ্যামাজনে রাখতেছি আমি? আমি 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 আচ্ছা অলওয়েজ অ্যামাজন ওয়্যারহাউসে রাখি, বিকজ অ্যামাজন ওয়্যারহাউসে যে প্রোডাক্টগুলো রাখবেন সেই প্রোডাক্টগুলো অ্যামাজন যারা বায়ার তারা ওটাকে দেখে প্রাইম প্রোডাক্ট হিসেবে। প্রাইম মেম্বাররা কিন্তু ফ্রি 2 days ডেলিভারি পায়। সো এই 2 days ডেলিভারি only applicable for the product that is fulfilled by Amazon, কারণ অ্যামাজনকে মানুষ বায়াররা বিশ্বাস করে, আরেকজনের কাছে প্রোডাক্ট আসবে ওটা বিশ্বাস করে না, এবং অ্যামাজনও ফোকাস করে যে প্রাইম ব্যাচ দিয়ে দেয় যে ওকে প্রাইম এলিজিবল, প্রাইম ডেলিভারি এলিজিবল। সো মানুষ কি করে ওই প্রোডাক্টগুলো, তো আপনাকে অ্যামাজন ওয়্যারহাউস ইউজ করাটা বেটার। তো অ্যামাজন ওয়্যারহাউসে রাখলাম, প্রোডাক্ট বিক্রি হইলো, অ্যামাজন নিজে ডেলিভারি করে দিবে, আমার কোনো মাথা ব্যথা নাই। এফবিএতে রাখলে দেন অ্যামাজনে ওদের কাছ থেকে চার্জ করে আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা দিয়ে দিবে, দিয়ে ওদের যে খরচটা আপনার প্রোডাক্টের জন্য যে কস্টিং আছে, ওয়্যারহাউস ফি, আদার্স ফি, শিপিং হ্যান্ডলিং ফি, এগুলো নিয়ে আপনাকে আপনার অ্যাডজাস্ট করে আপনারটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে, আপনি তুলতে পারবেন না। কিন্তু এই আইডিয়াটা একটু দিয়ে দেন না, মানে আমরা যখন একটু পড়ালেখা হয়তো করছিলাম তখন আমরা দেখছিলাম যে বেশ একটা খরচ আছে, একটু খরচের একটা আইডিয়াটি দিয়ে দেন যে আমি যে তার ওয়্যারহাউস ইউজ করতেছি। খরচের এক্সাক্ট হিসাবটা আসলে আমার এখন এই মুহূর্তে মাথায় নাই, কারণ হচ্ছে ক্যাটাগরি টু ক্যাটাগরি ভ্যারি করে। বাট আপনি ধরে নেন যে আপনি যেই টাকা দিয়ে প্রোডাক্ট বিক্রি করবেন তার 30% টাকা অ্যামাজন নিয়ে যাবে, 30%, কারণ অ্যামাজনের আপনার সেলিং ফি হচ্ছে, রেফারেল ফি হচ্ছে 15% থেকে 18%, আর 10% হচ্ছে আপনার ওয়্যারহাউসের ফি আসে। সো আপনি $10 যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন, অ্যামাজন নেবে তার থেকে 30% বা 33%, এরকম ধরেন $3-3.5 আপনার চলে গেল, এরকম একটা। আর লিস্টিং এর সময় ভাইয়া আমি বললাম যে আমি এই পরিমাণ প্রোডাক্ট তোমার ওখানে পাঠাচ্ছি, আমাকে অ্যাডভান্স কি পরিমাণ টাকা ওর সাথে ওকে দিতে হচ্ছে? অ্যামাজনকে এভরিথিং ইজ, আর সবকিছু পোস্টপেইড? আপনি অ্যামাজনকে টাকা দিবেন না, আপনি অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং করবেন, করার পরে শিপমেন্ট ক্রিয়েট করবেন। শিপমেন্ট ক্রিয়েট করাটাও ইজি, এবং এখানে প্রসিডিউর আছে, আপনি বলে দিবেন যে আমি এতগুলা কার্টুনের মধ্যে এতগুলা ইউনিট পাঠাচ্ছি, আমার প্রোডাক্টের এসকিউ কোড হচ্ছে এইটা, দেন অ্যামাজন একটা শিপিং লেভেল দিবে আপনাকে, ওই শিপিং লেভেলটা প্রিন্ট করতে পারবেন। অ্যামাজন ওয়্যারহাউসে যখন যাবে তখন অ্যামাজন স্ক্যান করবে, স্ক্যান করলে বুঝে যাবে অ্যামাজন যেটা কার প্রোডাক্ট, কোথা থেকে আসছে, কি আছে, দেন ওটাকে ওভাবে মানে ওই ওয়্যারহাউসে পাঠাবে যে যেখানে এটা রাখাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ, ওইখানে এটা ওদের মাথা ব্যথা, তখন ওটা আপনার আর চিন্তা করতে হবে না। এখানে আপনার ভাই তাহলে ফার্স্টে ইনভেন্টরিতে আপনার কতটুকু রাখতে হবে, বেটার এটার কোনো কিছু আছে যে এত পরিমাণ রাখতে হবে? নিশের উপরে, আপনার নিশে আপনার ধরেন যে কম্পিটিটররা পার ডে সেল করতেছে ধরেন 10টা করে, তার মানে এক মাসে তারা সেল করে 300টা। সো আপনাকে ধরে নিতে হবে যে আপনি 1.5 মাসের একটা স্টক শুরুতে করবেন, এইভাবে আসে। সো নাম্বারটা ডিপেন্ড করে কম্পিটিশনের উপর। আচ্ছা আচ্ছা। এখন ভাইয়া প্রোডাক্ট আমি অ্যামাজনের ওয়্যারহাউসে রাখতে চাই বাংলাদেশ থেকে, তাহলে ভাইয়া আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এখন বসে আছি, মনে করেন ঢাকায়, এখানে আমি এখন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি, এখন আমি অ্যামাজনের ওখানে পাঠানোর জন্য নেক্সট স্টেপ কি? আপনাকে শিপিং লেভেল ক্রিয়েট করতে হবে, করার পরে হচ্ছে বাংলাদেশ থেকে যারা শিপিং এজেন্ট আছে, বাংলাদেশে হচ্ছে ইউপিএস হচ্ছে অ্যামাজনের অথরাইজড লজিস্টিক পার্টনার, সো ওদেরকে বললেই দে উইল গিভ ইউ ইভেন আ বেটার রেট পাঠানোর জন্য, সো তাদের থ্রুতে আপনি পাঠাতে পারবেন। নাইস। তাহলে ভাই প্রোডাক্টে চলে গেছে, অ্যামাজনের ওয়্যারহাউসও হয়ে গেছে, এখন সেলও হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি ডিসবার্সমেন্ট পাচ্ছি মান্থলি 2টা না উইকলি 2টা ভাই বললেন? মান্থলি 2টা আমি। আচ্ছা, মানে বাংলাদেশের অনেক মার্কেট প্লেসে কিন্তু এটাই করে ভাই, 15 দিন পর পরই দিচ্ছে। সো হ্যাঁ, গ্রেট। আচ্ছা নাইস। তাহলে পকেটে তো টাকা নিয়ে নিছে ভাইয়া, কিন্তু এই জায়গায় একটা মানে হয়তোবা অনেকেই ধরে ফেলছেন, এই কথাগুলো বুঝতে পারতেছেন, এই এফবিএ বা প্রাইভেট লেভেলিং এর যে কথাগুলো হচ্ছে, মানে প্রাইভেট লেভেলিং এর জন্যই যে এফবিএ হতে হবে তা না, এফবিএ এবং ড্রপ শিপিং এর মধ্যে মনে হয় একটা ভাইয়া যে পার্থক্য আছে, এগুলো প্লিজ যদি একটু বলতেন। আমি সরি, আমি একটা মেসেজ দেখতেছিলাম, আরেকবার যদি রিপিট করেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নাফিস তুই মনে এটা বললে ভালো, কারণ ড্রপ শিপিং এর সাথে তোর খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, সো হ্যাঁ আমিও কিছুদিন ড্রপ শিপিং করছিলাম, ড্রপ শিপিং করে লস খাইছি। আমি মনে হয় ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক। এনিওয়েজ, সো ভাই যে বেসিক্যালি যে ড্রপ শিপিং এর যে ব্যাপারটা, ড্রপ শিপিং একটা বিষয়, আরেকটা হচ্ছে যেটা হইতেছে অ্যামাজনে সেল করা। এখন আপনি আমাকে শুরুতে বলতেছিলেন যে কি
FBA যে ব্যাপারটা, হোয়াট ইজ FBA? এখানের সাথে আপনি কি FBA-টা করতেছেন নাকি প্রাইভেট লেভেল? এই পুরো বিষয়টা একটু যদি আমাদেরকে একটু ভেঙে বলতেন। কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। FBA হচ্ছে একটা টার্মটার মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। মানে আপনি অ্যামাজনের ওয়্যারহাউস ইউজ করে যে বিজনেসটা করবেন সেটাকে বলে FBA বিজনেস। আবার FBM মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। আপনি অ্যামাজনের ওয়্যারহাউস ইউজ না করে আপনি নিজের কাছে যেখানে ইচ্ছা সেখানে রেখে বিজনেস করবেন অ্যামাজনে, সেটা হচ্ছে FBM। সো FBA আর FBM এটা হচ্ছে সিম্পলি অ্যামাজনের স্টোরেজের একটা ব্যাপার আর কি। মানে কোথা থেকে প্রোডাক্টটা শিপ হচ্ছে, কোথা থেকে প্রোডাক্টটা ডেলিভারি হচ্ছে। সো আপনার যদি প্রাইভেট লেভেল হয় আপনি ওটা FBA তেও রাখতে পারেন, আপনার নিজের ওয়্যারহাউসেও রাখতে পারেন। সো প্রাইভেট লেভেল আর FBA FBM দুটা জিনিসগুলো কনসেপ্টগুলো ডিফারেন্ট। সো আমি ধরেন প্রাইভেট লেভেল করতেছি, প্রাইভেট লেভেল করার মানে হচ্ছে আমার নিজের লেভেলের নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট আমি বিক্রি করতেছি, এটা হচ্ছে প্রাইভেট লেভেল। এখন আমি যদি FBA তে প্রোডাক্ট রেখে অ্যামাজনের ওয়্যারহাউসে প্রোডাক্ট রেখে প্রাইভেট লেভেল করি সেটা হচ্ছে FBA। আবার ধরেন যে আমি প্রাইভেট লেভেল করি না, আমি ড্রপ শিপিং করি, ড্রপ শিপিং এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, আপনি অ্যামাজন ওয়্যারহাউসেও রাখতে পারেন, আপনি আপনার ওয়্যারহাউসেও রাখতে পারেন। বাট মোস্টলি ড্রপ শিপিং এর কনসেপ্টটা কি, যে আপনার কাছে অর্ডার আসবে দেন আপনি পারচেস করে পাঠাবেন, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ড্রপ শিপিং। সো সেই ক্ষেত্রে FBA তে রাখার পসিবিলিটি বা চান্সেস আর ক্লোজ টু জিরো। সো যার কারণে FBA কে বললেই অনেকে প্রাইভেট লেভেল ধরে নেয়। তার কারণ হচ্ছে এইটা, যেটা হচ্ছে জাস্ট একটা ওয়্যারহাউসিং ফ্যাসিলিটি। আবার এগুলো ছাড়াও আরো কিছু মডেল আছে, যেমন ধরেন যে আপনি রিটেল আরবিট্রেজ করতেছেন। ধরেন আপনি একটা ব্র্যান্ডের কাছ থেকে অ্যাপ্রুভাল নিছেন যে আমি তোমার প্রোডাক্ট সেল করবো রিটেলে, এখন সে আমাকে অ্যাপ্রুভাল দিল, তার প্রোডাক্ট আমি কিনে আমি অ্যামাজন ওয়্যারহাউসেও রাখতে পারি। এটা কিন্তু FBA না, এটা কিন্তু প্রাইভেট লেভেল না, এটা হচ্ছে রিটেল সেলিং। আমি আর অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি বিক্রি করতেছি পারমিশন নিয়ে, কিন্তু আমি কিন্তু FBA সেলার, FBA করতেছি আমি অ্যামাজনের ওয়্যারহাউসে প্রোডাক্ট রাখতেছি। সো সিম্পলি অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট রাখাটার মানে হচ্ছে FBA, আর প্রাইভেট লেভেল হচ্ছে আপনার নিজের লেভেলের প্রোডাক্টটা বিক্রি করা। আচ্ছা ভাই, মানে FBA এর খুব ভালো ভালো কিছু ভিডিও অ্যাভেলেবল আছে অ্যামাজনের পুরোটা কিভাবে হচ্ছে। আমরা কিন্তু নাফিস মানে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দিতে পারি। ভালোই একটা মানে দেখলে দারুণ লাগে কিভাবে করে পুরো জিনিসটা ফুলফিল করতেছে অ্যামাজন। এনিওয়ে নাফিস তুই একটু বল, আমার কাছে আর কিছু কোশ্চেন আছে। হোয়াট আই ওয়ান্ট টু নো ইজ দ্যাট যে আপনার FBA বেসিক্যালি একটা মডালিটি, যদি ধরি FBA FBM। সো এটাকে মানে আমি ইউজুয়ালি FBA বিজনেস এভাবে দেখে আসছি, তো ওই জন্য আমি দ্যাটস হোয়াট ওয়াজ ইন মাই মাইন্ড আর কি। সো এই যে অ্যামাজনের এই যে এটা যদি বলি FBA বা FBM, এইটা ভার্সেস ড্রপ শিপিং, আমি জানি যে আপনি মনে হয় ড্রপ শিপিং করেন না, এইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেসটা কি, এটা একটু যদি বলবেন যে কেন FBA করা উচিত, কেন ড্রপ শিপিং, মানে ওভারঅল যদি প্রোজ এন্ড কনসটা যদি আমরা জানতাম। ওকে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন টু অ্যান্সার, বিকজ যারা ড্রপ শিপিং করে তারা হয়তো রাগ করতে পারে আমার কথা শুনে। না আমরা চাই এই কমেন্ট গুলো হোক না, আমাদের ভিডিওর নিচে দরকার হলে সেই কমেন্ট গুলো হবে, আমরা করব, সবার কথা শুনবো। হাবিব ভাই রেডি হচ্ছে, হ্যাঁ ভাই শুরু হোক, কন্ট্রোভার্সি শুরু হোক ভাই, আল্লাহ শুরু করেন ভাই। ড্রপ শিপিং এর আমি বেনিফিট গুলো বলবো, যে বেনিফিট গুলা খালি চোখে আমিও দেখতে পাই। সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাগতেছে, মানে আমি যে ইনভেন্টরি কিনতেছি এই ইনভেন্টরির সবগুলো প্রোডাক্ট বিক্রি হবে কিনা আমি তো জানি না। সো এখানে হচ্ছে আপনার ইনভেন্টরি লাগতেছে না, আপনার কাছে অর্ডার আসবে দেন আপনি শিপ করতেছেন। সো এটা হচ্ছে যারা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য গুড বিজনেস মডেল, বা যারা স্টার্ট করতেছে তাদের জন্য একটা গুড বিজনেস মডেল হইতে পারে। কিন্তু আমি যেহেতু অ্যামাজনের অনেক ইনসাইট জানি, অনেক ব্যাপারগুলো আমি বুঝি, মানে কিভাবে সেটা বলবো না, কোনোভাবে আমি জানি। সো অ্যামাজন ডোন্ট লাইক ড্রপশিপিং। কেন পছন্দ করে না? কারণ দেখেন, আপনি হচ্ছেন জেফ বেজোস, আপনি এত বড় একটা মার্কেট প্লেস বানায় রাখছেন প্রোডাক্ট বিক্রি করার জন্য। কেন? ইউ হ্যাভ আর্ন দ্য ট্রাস্ট। মানুষ করোনার সময় আমেরিকাতে প্রত্যেকটা $1 স্পেন্ড হয়েছে, তার 50 সেন্ট স্পেন্ড হয়েছে অ্যামাজনে করোনার মধ্যে। সো থিঙ্ক অ্যাবাউট দ্য নাম্বার। সো এত ট্রাস্টেড একটা নেটওয়ার্ক বানায় রাখছে, এখানে কিছু আনট্রাস্টেড সেলার যদি ঢুকে
এরকম করে বললো যে সে বলতেছে যে আমার কাছে 500টা প্রোডাক্ট আছে, বাট তার কাছে তো অ্যাকচুয়ালি প্রোডাক্ট নাই। আছে কি? ড্রপশিপিং এর কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যে আপনার অর্ডার আসবে, আপনি পাঠাই দিবেন তার কাছে, আপনার কাছে কিন্তু কোনো অ্যাডভান্স স্টক নাই। দ্যাট ইজ ড্রপশিপিং। সো অ্যামাজন কি কখনো চাইবে তার ইকোসিস্টেমটাতে কেউ বলুক যে তার কাছে প্রোডাক্ট আছে, সে বিক্রি করতেছে, অ্যাকচুয়ালি তার কাছে কোনো প্রোডাক্ট নেই? সো দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস থিং। সো একটা গুড বললাম, একটা ব্যাড বললাম। এইটা হচ্ছে যেটা ব্যাড বললাম, এই ডেঞ্জারাস থিং, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। অ্যামাজন চায় না যে মানুষ ড্রপশিপ করুক, অ্যামাজন চায় মানুষ ইনভেন্টরি নিয়ে ব্যবসা করবে। আচ্ছা ভাই, এখানে একটা আরেক ড্রপশিপিং আমি যখন করছিলাম ভাই, আমি যে জিনিসটা দেখছি যে ড্রপশিপিং আরেকটা প্রবলেম আছে। আমি এখন কারেন্টলি জানি না ড্রপশিপিং এর কি অবস্থা। আরেকটা মেইন ড্রব্যাক যেটা ড্রপশিপিং এর, যে কারণে মানুষ ড্রপশিপিং সাইটগুলো একটু কম ট্রাস্ট করে এবং অ্যামাজনের এগুলাতে বেশি ট্রাস্ট করে, আমি কারেন্ট সিচুয়েশন জানি না, সেটা হইতেছে যে অনেক টাইম লাগে ডেলিভারি দিতে, 30 দিন 40 দিন, কারণ ওটা চায়না থেকে আসে। আমি জানি না এখন কি অবস্থা, আমি জানি না এখন, রাইট? এখন এখানে আপনি যেটা বলতেছেন যে ধরেন অ্যামাজন, আপনি বলতেছেন এই কথা যে অ্যামাজন ডাজন্ট লাইক দ্যাট, রাইট? এখন আমি তো আর আই এম নট বাউন্ডেড বাই অ্যামাজন, রাইট? আই ক্যান ক্রিয়েট মাই ওন ওয়েবসাইট। আমি শপিফাই দিয়ে ক্রিয়েট করলাম ওয়েবসাইট, আমি ধুমায় এই মার্কেটিং ওই মার্কেটিং মনে করেন যে, বুঝছেন, আমি আমার মতো করে করে আমি ড্রপ শিপিং চালালাম। এখন যে জিনিসটা আপনি বলতেছেন যে এফবি এর যে ব্যাপারটা, রাইট, যে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যেটা আমি হয়তো বা এখানে একটা যে জিনিসটা করতে পারি, আমি আই আন্ডারস্ট্যান্ড যে এফবি এর যেটা একটা প্রুভেন একটা ট্র্যাক রেকর্ড আছে, যে ওদের একটা সিস্টেম আছে, which I appreciate, কিন্তু আমি এটাও জানি যে ড্রপ শিপিং এর ওদেরও ওয়্যারহাউস সিস্টেম আছে, যে আমি চাইলে ওখানে অনেক ইয়ে আছে যেগুলো আমি ওয়্যারহাউসে, আমি মনে পড়তেছে না, স্যাম বলে একটা আছে, মানে স্যাম সামথিং লাইক দ্যাট একটা ওয়্যারহাউস আছে। এরকম কয়েকটা ওয়্যারহাউস আছে ইউএসএ তে, ইউরোপে আছে কয়েকটা ওয়্যারহাউস, ওখানে আবার ভালো মন্দ আছে, খারাপ ভালো, এগুলো আবার স্ক্যাম হয় ওখানে অনেক বেশি। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। ড্রপশিপ ইন্ডাস্ট্রি ইজ আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। আচ্ছা, অনেকে অ্যামাজনে ড্রপশিপিং করতেছে, অনেকে ওয়ালমার্টে করতেছে, অনেকে আচ্ছা, নিজেদের শপিফাই সাইটে ড্রপশিপিং করতেছে। আমি যেটা বললাম সেটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে ফ্রম অ্যামাজন সাইট। অ্যাবসলিউটলি। অ্যামাজন ডোন্ট লাইক ইট। তার মানে এই না যে আপনি করতে পারবেন না, করতে পারবো না, রাইট? যে বেশি টাকা ইনকাম করে যে অ্যামাজন ভেন্ডর গুলা, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ড্রপশিপ। মানে বাইরে, অ্যামাজনের বাইরে করে না, অ্যামাজনেও করে। অ্যামাজনের যে বড় বড় স্টোর গুলা, ইউ হ্যাভ নো আইডিয়া, পার ডে 1 মিলিয়ন 2 মিলিয়ন ডলারের প্রোডাক্ট সেল করে পার ডে, এবং এভরিথিং অন ড্রপশিপ। ও ও তারা ড্রপশিপিং তাদের করে, মতো, তারা তাদের মতোই সলভ করে নিচ্ছে। দ্যাটস দ্য থিং। প্রবলেমগুলো যদি, কথাটা কেটে গেছে, বললাম যে দে সলভ দ্য প্রবলেম। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে অ্যামাজন যেন বুঝতে না পারে যে এটা ড্রপশিপ। আপনাকে এটা মেক শিওর করতে হবে, আপনার ডেলিভারি খুব ফাস্টার হইতে হবে, তারপরে আপনার রিভিউ খুব ভালো হইতে হবে। প্রসেসটা যেই কারণে অ্যামাজন এটাকে পছন্দ করে না, ওই প্রবলেমগুলো যদি সলভ করতে পারেন আপনি, দিস ইজ ফ্যান্টাস্টিক। এবং ওই যে বললাম, আমি জানি ইন্ডিয়াতে সবচেয়ে বড় যে সেলার ইন্ডিয়ার, মানে সবচেয়ে ইন টার্মস অফ মেকিং মানি, অ্যামাজনের যে সেলারটা, যে ভেন্ডরটা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে ইন্ডিয়া থেকে, সে একজন ড্রপশিপার। তার প্রোডাক্ট কি ভাই? তার হিউজ প্রোডাক্ট লাইন, তার হচ্ছে কম হলেও 300 থেকে 350 ব্র্যান্ডের প্রোডাক্ট সে সেল করে। আমার কাছে এটাই মনে হচ্ছিল ড্রপ শিপিং এ মনে হয় মানে এরকম পার্টিকুলার একটা দুটো প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করা না, মেবি না। আপনার অনেক ক্রেডিবিলিটি থাকতে হবে, অ্যাকাউন্টের পারফরমেন্স ভালো থাকতে হবে, এবং অ্যামাজনকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ড্রপশিপ করতেছি। সো দেয়ার আর সাম সিস্টেম, আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারলে ইউ ক্যান মেক এ লট অফ মানি। আমি বলতেছি না যে ড্রপশিপ খারাপ। আমাদের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কি, যে অ্যামাজনের জন্য আমি বলতেছি, অ্যামাজনে ড্রপশিপ যারা করে তারা একটা নতুন অ্যাকাউন্ট নিয়েই শুরু করে দেয় ড্রপশিপিং, এবং তারা ধরেই নেয় যে ওকে এটা সাসপেন্ড হয়ে যাবে, হয়ে গেলে আমি আরেকটা অ্যাকাউন্ট বানাবো। দ্যাট ইজ নট এ সাস্টেনেবল মডেল টু মি, রাইট? বাট আপনি যদি প্রপার ওয়েতে করেন ড্রপশিপিং এর প্রপার ওয়েটা যদি আপনি করেন, দ্যাট কুড বি ট্রিমেন্ডাস। আচ্ছা ভাই, আমার কাছে হঠাৎ করে মনে হলো, মানে আমি একটা লুজার মাইন্ডসেট নিয়ে কথা বলি। একটু আগে তো চিন্তা করলাম যে মানে আমার একটা কি বলে, মানে আমার প্রোডাক্ট, এটাকে কি বলা উচিত, আমার একটা অ্যাকাউন্ট, সরি, আমার একটা অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাবে, বা
এটা বন্ধ হয়ে যাবে। এরকম যদি আমি একটু চিন্তা করি যে আমি কিছু প্রোডাক্ট পাঠালাম, সেগুলো সেল হলো না, তারপরে ভাই ঘটনা কি ঘটবে? আমার প্রোডাক্ট গুলো কি অ্যামাজন থেকে ফেরত পাবো, নাকি আমাকে ভাড়া দিতে হবে ওটা নিয়মিত? অ্যামাজন থেকে তো ফেরত পাবেন না, পাবেনই না। আপনি হচ্ছে উল্টা আরো অ্যামাজনকে টাকা দিয়ে প্রোডাক্ট গুলা ডিস্ট্রয় করতে হবে। প্রোডাক্ট ডিস্ট্রয় করার জন্য আপনাকে অ্যামাজনকে টাকা দিতে হবে। আমার না এরকম মনে হইলো যে ড্রপশিপিং এ যদি ওই প্রবলেম হয়, অ্যাকাউন্ট শেষ হয়, পাবেন না, এটা আবার এখানে এটা আবার ডিরেক্টলি একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। এর মানে হচ্ছে আপনি চাইলে প্রোডাক্ট গুলো আপনার অ্যামাজন ওয়্যারহাউস থেকে বের করে আপনার যে কোনো অ্যাড্রেসে নিতে পারেন। আমি বাংলাদেশিদের কনটেক্সট থেকে এটা বলছি। হ্যাঁ বাট হ্যাঁ আপনার প্লিজ বাসা সেটাই। হয়, আপনি কি করবেন? আপনি ইনভেন্টরি আপনার বাসায় নিয়ে নেবেন, শেষ। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে কি হয়, আমি আমেরিকাতে কোথায় নিব? আরেকটা ওয়্যারহাউস ভাড়া নিব, আরেকটা ওয়্যারহাউস ভাড়া নিয়ে ওইখানেও ভাড়া দিব অ্যামাজন থেকে বের করে, যেটা বিক্রি হয়নি। মেক সেন্স করে না। ওই জন্য আমি আসলে কনক্লুশনে চলে না গেছি। না, আপনার কথা বুঝতে পেরেছি ভাই। এখানে এই যে এটাই হচ্ছে ব্যাপার, মনে করি আমি ফার্স্ট ইয়ার মান্থে আমি প্রোডাক্ট গুলো পাঠালাম, হ্যাঁ, আমি কোনো একটা সার্টেন ধরে নিলাম আজকে হচ্ছে 1 তারিখ, আমি প্রোডাক্ট গুলো আমার ওয়্যার হাউসে উঠলো, এখানে চলে আসলো, এখন আমি সেল করতে পারবো এনিওয়ে। তারপরে মানে আপনার কি মনে হয় ওর্স কেস বা মোটামুটি একটা কেসে কতদিন পরে আসলে প্রোডাক্ট গুলো ভালো সেল হতে থাকবে? আপনি যদি বলছেন প্রথম দিকে ওরাই খুব ভালো কিছু হয়তো বা ভিজিটর এনে দিবে, এরপরও যে আসলে সেল কি পরিমাণ হচ্ছে বা আমাকে কি পরিমাণ রেন্ট দিতে হচ্ছে, আসলে কি হয়, ঘটনাগুলো কি হয়? ঘটনা হচ্ছে সিম্পল। আপনার যদি 3 মাসের মধ্যে প্রোডাক্ট ভালো মতো সেল না হয়, দ্যাট মিনস আপনাকে ওই নিচ থেকে বেরো যেতে হবে। আপনার ব্র্যান্ড ভালো করবে কিনা ওটা আপনি প্রথম 3 মাসই টের পাবেন। 3 মাস পরে ইউ হ্যাভ টু এক্সিট। মানে আপনি সবকিছু ট্রাই করবেন প্রথম 3 মাসের ভিতরে, হার্ট অ্যান্ড সোল ট্রাই করার পরে ইফ ইউ সি ইটস নট ওয়ার্কিং, দেন ইউ হ্যাভ টু টেক অ্যান এক্সিট। ভাই এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আমার কিরকম একটা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট যেতে পারে? এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপর, আপনি কি টাইপের প্রোডাক্ট বিক্রি করতেছেন। ভাই আমি লেটস সে একটা প্রোডাক্ট প্রোডাক্ট সেল করছি, সেটা হচ্ছে ইয়ারফোন, সেলিং ইট ফর লেটস সে $10 ফর এক্সাম্পল, তাহলে লেটস আপনার সে। প্রোডাকশন হবে $2। আপনি যদি সরি, আপনার প্রোডাকশন কস্ট তাহলে হওয়া উচিত $2, এর বেশি হ্যাঁ, হলে পরে আপনি প্রফিট করতে পারবেন না। অ্যাবসলিউটলি প্রোডাকশন বা সোর্সিং, হ্যাঁ হ্যাঁ, $2। তার মানে আপনি ধরেন যে 200 ইউনিট নিয়ে শুরু করলে কত লাগবে? $400। হ্যাঁ। দ্যাটস ইট, এটাই। হ্যাঁ, এর সাথে শিপিং কিছু অ্যাড হবে হালকা পাতলা। শিপিং টিপিং, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওকে ওকে, বুঝতে পারছি। না আমি বারবার আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাইয়া যে শিপিং করে পাঠালাম, তারপর আমার প্রোডাক্ট গুলো পড়ে থাকতেছে 3 মাস ধরে অ্যামাজন আমার কাছে ভাড়া নিবে না ভাইয়া, টাকা নিবে না যে ভাড়া দেয়। ওরা ওই যে ওখান থেকে নিয়ে নেয়, ওই যে ইয়া থেকে, তো ওরা তো উইন না উইন না, আমার সিচুয়েশন সেল হলো না, আমি বললাম যে আমার সেল হলো না, তারপরে ও কি করবে? আপনি তাদের তো ওয়্যারহাউস ইউজ করছেন। না না, বললাম সেল হলো না, তাহলে টাকাটা নিবে কিভাবে আমার কাছ থেকে? টাকা তো আমি দিচ্ছি না। আপনার ক্রেডিট মানে কার্ড থাকবে, আপনার ক্রেডিট কার্ড অ্যাড করা থাকবে। এক্স্যাক্টলি, হিয়ার ইজ দ্য গেম, জানো যে হিয়ার ইজ দ্য জানো, ঠিক গেম। আছে, তার মানে ওর হাত ক্রেডিট থেকে কার্ড। পালাতে পারবে না। তো যারা যারা চিন্তা করে রাখতেছি ডেবিট কার্ড দিয়ে শুরু করে দিব, ধন্যবাদ, থ্যাঙ্কস টু ইউ। ওকে। কথা বলি, 2012-13 সালে যখন আমি শুরু করি, তখন আমি তো তখন চাকরি করতাম না, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আমার দরকার। আমি কিভাবে পাবো? বহুত ব্যাংকে গেলাম, নো ওয়ান গিভ ইউ ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, কেমন মানে তখন অনেকের কাছেই মানে ব্যাংকেরই ইয়াতে ছিল না জিনিসগুলো, হ্যাঁ কনসেপ্ট তো ছিল না। দেন আমি আমি সেল স্টার্ট করার পরে আমি তো তখন ডেবিট কার্ড দিয়ে অ্যাড করছিলাম, আমি তখন পর্যন্ত জানতামও না যে আমার ক্রেডিট কার্ডই লাগবে। তো 7 দিন পরে আমি দেখলাম যে আমি বিক্রি করা শুরু করছি, 7 দিনের মাথায় আমার মোটামুটি 25-30 ইউনিট বিক্রি হয়ে গেছে। আমি তো খুব খুশি। পরের দিন দেখলাম যে আমার অ্যাকাউন্টটা ব্লক করা। কেন? কারণ হচ্ছে আমার ক্রেডিট কার্ড দিতে হবে। এবং এখানে আমি একটা মানুষের কথা না বললেই না, জুয়েল ভাইকে আপনি চিনবেন ভালো মতো। এটু এস জুয়েল। কোন জুয়েল? আলহামদুলিল্লাহ, হ্যাঁ পাইল্যাব না ভাইয়ার, কি ল্যাব? আই ল্যাব, নামটা ভুলে দিছি। আই ল্যাব, হ্যাঁ। জুয়েল ভাইয়ের কাছে আমি প্রথমে বলছিলাম যে ভাই আমার এরকম একটা ঝামেলা, আমাকে একটা ক্রেডিট কার্ড দিতে হবে ইন্টারন্যাশনাল, আমি আপনাকে হচ্ছে বিডি টাকা দিয়ে দিব, মানে যা খরচ হবে, বিকজ আই ডোন্ট হ্যাভ ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দ্যাট টাইম। আমি জানি না এটার জন্য আবার কি, জানি না, বাট স্টিল উনি আমাকে ওই টাইমে যদি সাপোর্টটা না দিত, মেবি দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু ম্যানেজ আ ইন্টারন্যাশনাল। এটা এই ভিডিওটা ছাড়ার আগে কি জুয়েল ভাইকে জিজ্ঞেস করে নিতে হবে ভাই আপনার ক্রেডিট কার্ড যে ইউজ করা হয়েছিল সেটা আবার বললে এটু আইতে আছে তো ভাইয়া,
I don't know, গভর্নমেন্ট এমপ্লয়ি। বললাম এটা এটা এবং জুয়েল ভাইকে সাথে আমি এটা অনেকবার শেয়ার করছি। তার কারণ কি জানেন, 2012 সালে যখন আমি ব্যবসা শুরু করছি, 13 সালের দিকে, আমার অনেক আত্মীয় ছিল, অনেক ফ্রেন্ডস ছিল, বা অনেক বড় ভাই ছিল ফ্রম ইউএসএ, কানাডা, shiny cities. They had credit cards, everything. মানে আমি অনেকের কাছে চাইছি, বাট নো ওয়ান ডিড ট্রাস্ট মি। দ্যাটস দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে আমি অনেকের কাছে চাইছি, আমি বলছি যে আমি তোমাকে মানে বিকজ আই নো আই হ্যাভ টু ডু ইট, বাট আমার কাছে এটা নাই, আমি তোমাকে ডিপোজিট করে দিচ্ছি, বাট স্টিল পিপল দ্যাট টাইমে উড নট বিলিভ যে আমি একটা ক্রেডিট কার্ডের নাম্বার দিব, কি করবে না করবে থাক। তো ওই জায়গাটাতে জুয়েল ভাই আমাকে জাস্ট বলছে যে এই যে নাম্বার নিয়ে নেন, করেন, সমস্যা নেই। এটা কিন্তু এনিওয়ে জুয়েল ভাই আপনি যদি দেখে থাকেন, আমি বলি জুয়েল ভাই যদি আপনি দেখে থাকেন, আসলে আপনার মতো আরো অনেকগুলো মানুষ আমাদের দরকার। থ্যাঙ্কস, অবশ্যই দরকার। আমি জুয়েল ভাইকে অলওয়েজ আমি মানে অলওয়েজই এই জায়গা থেকে যে ভাই মানে উনি ওই টাইমে আমাকে যদি এই জায়গাতে হেল্প না করতো, দ্যাট উড বি ডিফিকাল্ট। আলহামদুলিল্লাহ, কিপ হেল্পিং পিপল, ওটা রিটার্ন আসবে ইনশাআল্লাহ। আহসান হাবিব ভাই, আমার একটা ক্রেডিট কার্ড লাগবে ভাই। এখন তো বাংলাদেশে এটা আচ্ছা ভাই, আরেকটা যে প্রশ্নটা আমার যেটা জানতে সেটা হচ্ছে লিগ্যালিটির একটা বিষয় চলে আসে। যেমন আপনার কোম্পানিটাকে আই বিলিভ ইউ হ্যাভ টু এস্টাবলিশ আইদার ইন ইউএসএ অর দুবাই অর আই ডোন্ট নো, এটার একটা বিষয় আছে। প্লিজ টক অ্যাবাউট দ্য লিগ্যালিটি অফ ইট, যেখানে আমাদের কি করতে হবে। অনেকেই এই কমপ্লিকেশনস গুলো মাথায় রাখে, বাট ট্রাস্ট মি, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইউ ক্যান সেল ফ্রম বাংলাদেশ টু অ্যামাজন। ওয়াও, ওকে। You don't have to have any company in USA. Strategical reason, if you want to do it, you can do it, no problem. But as an individual, you can sell it. আমার যে ফার্স্ট অ্যাকাউন্ট, আই স্টিল ইউজ দ্যাট অ্যাকাউন্ট, এবং ওইটা আমার নিজের পার্সোনাল নামে করা বাংলাদেশি। ভাই এখানে আপনাদের যে এত ধরনের টাকা পয়সা ট্রানজাকশন হচ্ছে, আপনি কিভাবে তাহলে করতেছেন? ট্রানজাকশনের যে বিষয়টা আসতেছে, আমি তো বললাম এটা আমার একটা অ্যাকাউন্টের কথা, আমাদের কোম্পানির তো কোম্পানির অ্যাকাউন্টটা বাংলাদেশে। আমরা ট্রানজাকশন গুলো, আমাদের আসলে চ্যালেঞ্জটা কোথায় জানেন? চ্যালেঞ্জটা হচ্ছে আমরা যখন, আমি একদম ওপেনলি বলতেছি জিনিসটাকে, আবার আমি জানি না এনবিআর এর কোনো চক্কর বা ঝামেলা আছে কিনা, বাট সমস্যা নেই, ফ্র্যাঙ্ক, আপনি তো থাকেন বাইরে, টেনশন তো আমাদের। সমস্যা না, আমরা তো শেয়ার করতেছি না, আমরা গরিব শরীফ মানুষে ভাই। হ্যাঁ বলেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমি ফ্রিল্যান্সিং করতাম, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। সো টাকাটা কি আমি বাংলাদেশ থেকে পাঠাইছি? নো, আমি ফ্রিল্যান্সিং করে তো বিদেশ থেকে টাকা আনছি। টাকা এনে টাকাটা আমার ছিল ইউএসডি তে, সেই ইউএসডি দিয়ে আমি প্রোডাক্ট কিনছি, প্রোডাক্ট করে ব্যবসা করছি। এখন এই টাকাটা যদি আমি বাংলাদেশে নিয়ে আসি, যখন বিডিটি হয়ে যাবে বাংলাদেশে আমি নিয়ে আসলে, আমার যখন আবার ওই যে রিস্টক করতে হবে, তখন আমি টাকা কোথায় পাবো? আপনি বলেন, আমি টাকা কোথায় পাবো? সেটাই, মানে এখন অবশ্য অনেক কিছু চেঞ্জ হয়ে আসছে, এখন আগের চেয়ে। মানে আপনার ওই দিনগুলোর কথা যদি চিন্তা করি ভাই, আসলে কঠিন ছিল। সো ওইভাবে আর কি, যে তখন আমরা করতাম কি, আমরা বাংলাদেশি বিডিটিতে আমরা টাকাগুলো ঢুকাইতে পারতাম না, আনফরচুনেটলি। বিকজ আমি ঢুকাইলে পরে আমি যখন রিপ্লেনিশ করবো, ইনভেন্টরি নতুন নিব, তখন আমি টাকাগুলো তো আমি ইউএসডি করতে পারবো না, আমি তো দেশ থেকে টাকা পাঠাতে পারতেছি না। সো যেই টাকাটা আমি বিদেশে ইনকাম করছি, সেই টাকাটা আমি ডলারে রাখছি, সেই টাকাটা দিয়ে আমি ব্যবসা করছি। আমার যতটুকু নিজের পার্সোনাল দরকার হয় বা আমাদের কোম্পানির জন্য দরকার হয়, সেই টাকাটা আমরা বাংলাদেশে ইন করাই স্যালারি দেওয়ার জন্য। আই বিলিভ দিস ইজ 100% লিগাল। আপনি আপনার ইচ্ছা, আপনি কতটুকু টাকা দেশে ঢুকাবেন, এটার মধ্যে তো কোনো লিমিটেশন নাই। আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ডলারে রাখবেন না বিডিটিতে রাখবেন, এটা কমপ্লিটলি আপনার নিজের ডিসিশন। সো অ্যাজ লং অ্যাজ ইউ আর নট মানি লন্ডারিং, এটা ছাড়া তো মানে ওই টাকা ট্রু। মানে কেউ যদি আমাদের সাথে ডিফার করে থাকেন, প্লিজ লিখতে পারেন যে না আসলে কনসেপ্টটা এরকম না, কনসেপ্টটা এরকম। এনিওয়ে, উই আর ওপেন টু লার্ন, উই আর ওপেন টু ইজ দেয়ার ইজ এনি চান্স, উই আর ওপেন টু রেকটিফাই ইনশাআল্লাহ। এনিওয়ে ভাইয়া, এখন হচ্ছে পাশেই তো ইন্ডিয়া আছে। ইন্ডিয়ার অ্যামাজন আসলে মানে আমরা খুব কমন একটা কথাবার্তা শুনি কি, আমাদের দেশ থেকে ইন্ডিয়ায় খুব সহজে প্রোডাক্ট পাঠানো যাবে, বা আসলে কি ঘটছে নাকি আবার এরকমও কথা শুনি যে ইন্ডিয়ায় যারা সেল করছে
ব্র্যান্ড যা ইচ্ছা তা হোক, সেলার হইতে হবে ইন্ডিয়ান। মানে আসলে কি ঘটেটা কি ইন্ডিয়ান অ্যামাজন অথবা বাংলাদেশের এখানে সেল করার অপরচুনিটি আসলে কি হচ্ছে ভাইয়া? নাথিং, জিরো। যারা বলে তারা বলে আই হ্যাভ নো আইডিয়া। বা ইন্ডিয়া থেকে সেল করার কোনো বেনিফিট নাই, আমার জানা মতে নাই। হয়তো কেউ বের করতেও পারে, হয়তো থাকতে পারে, আমি জানি না। আর হচ্ছে ইন্ডিয়াতে অ্যামাজনে সেল করা ওর চেয়ে বেটার আপনি অ্যামাজন ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালিতে সেল করেন, বিকজ ওইখানে সেলস ভলিউম কম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইখানে রিফান্ড রেট অনেক বেশি। সো আর পাঠানো খুব ইজি। আই ডোন্ট নো, আমি তো প্রোডাক্টটা ওই বেনাপোল বা বর্ডার দিয়ে তো যে আমি টুক করে দিয়ে আসবো এরকম তো না, আমাকে তো দিন শেষে কুরিয়ার সার্ভিস ইউজ করতে হচ্ছে, রাইট? সো এটা ইন্ডিয়া গেল না ইন্দোনেশিয়া গেল না আমেরিকা গেল, হু কেয়ারস? ওকে ওকে, নাইস। না মানে আমরা নাফিস, আমি কিন্তু সুন্দর একটা মানে একটা পিকচার পেয়ে গেছি। আর নেক্সট মানে যদি বলি যে এই সম্বন্ধে আমি আরেক ধাপ একটু বেশি আগাতে চাই, সেটা হচ্ছে ওই যে ভাইয়ার কাছ থেকে একটা কোর্স করব এখন। আমি তো সেল করা শুরু করতেছি, আই ডোন্ট নো হোয়াট ইউ আর গোনা ডু নাফিস। না, আমার কাছে মনে হইতেছে কি আমি নিজে এখন শুরু করে দিই সব কিছু বাদ দিয়ে, মানে আমার ব্লাড ফ্লো করা শুরু করতেছে। না সবকিছু বাদ দিস না ভাই, সবকিছু বাদ দিস না, কারণ এগুলা আগে করছি তো মনে হচ্ছে কি আবার ঝাপাই যাই, ভালো মানুষ পাইছি তাই মনে হইতেছে আমার কাছে। আমি শুরু করি, শোন আমি শুরু করতেছি। হ্যাঁ, ক্রেডিট কার্ডটা দিবি আহসান হাবিব ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, তারপরে বল। তুই হচ্ছিস কি করবি, পুরো জিনিসটার উপর একটা রিসার্চ নিয়মিত তো চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি, কিভাবে এটা হচ্ছে কিভাবে এটা হচ্ছে। এনিওয়ে আমরা এই একটা আই ক্যান ডু ওয়ান থিং ভাইয়া বলছে যে 3 মান্থসের জন্য, যে একটা ভাইয়া বলো না একটা এরকম একটা ভিডিও করা যেতে পারে, জাস্ট একটা এক্সপেরিমেন্ট ফর 3 মান্থস। আই এম গোনা ট্রাই আউট একটা করে, এন্ড দেন লেটস ডু ইট। তো হইলো, না হইলো নাই। আহসান হাবিব ভাই জানেও না এই ভিডিও আজকে যখন রেকর্ড হচ্ছে তার বেশ কয়েকদিন আগে আই হ্যাভ টক টু সামওয়ান, এবং তাকে বলছি যে আই এম গোনা মিট সামওয়ান ভার্চুয়ালি, যার মাধ্যমে আপনার প্রোডাক্ট আমি সেল করে দিব বাহিরে। চিন্তা করবেন না ভাই, আমি কিন্তু অলরেডি ভাবের উপর কমিটমেন্ট দিয়ে আসছি, বুঝছেন? আপনার সাথে কথা চাই যে বাংলাদেশ থেকে অনেক সেলার আছে। আমার এই যে আমি ট্রেনিং করাই, অনেকেই হয়তো মনে করে যে আই এম টু মেক মানি। ভাই আমি ট্রেনিং করে যে টাকা ইনকাম করি, ওই টাইমটা যদি আমি অন্য কোথাও দিতাম, আই উড মেক মোর মানি। আপনাকে রিচ করা আমার জন্য আমি খুব টেনশনে ছিলাম ভাইয়া, যে আপনি তো বলতেছিলেন ভাই, আচ্ছা ভাই এটা কি রকম ছিল, আপনি বলতেছিলেন যে ওয়ার্কিং ডে তে হতে হবে, অফ ডে তে না, কারণ ওই দিনগুলো কি হয় ভাইয়া আসলে? ভাই অফ ডে তে আমি আসলে সবকিছু বন্ধ করে রাখি, আই ডোন্ট টেক এনিথিং। ফ্যামিলি টাইম, ইওর টাইম, ফ্যামিলি টাইম বা আমার নিজের পার্সোনাল টাইম। মাশাআল্লাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। মানে আমার জন্য হ্যাঁ প্লিজ নাফিস। না আপনাদের ইয়ার নামটা কি, যেটা আপনার কোন পেজ ওটার নামটা বলা যাবে? মানে ট্রেনিং এর যেটা এরিয়া 71 না তো, মানে কোথা থেকে ট্রেনিং বা আপনাকে রিচ আউট করবে আমাদের অডিয়েন্সরা? ওই যে যেটা বললাম যে ট্রেনিং সেল করা তো আমার পারপাস না, যার কারণে আমি নিজে আমার এখন পর্যন্ত ট্রেনিং এর ওয়েবসাইটও নাই, ভাই প্রমোট করে না, আমি নিজেও প্রমোট করি না। তাহলে ভাই আমরা শুরু করব কিভাবে আহসান হাবিব ভাই? তাহলে তো হবে ভাই, আপনি শুধু টাকা বানায় দুবাই থাকবেন আর আমরা রাজশাহীতে বসে থাকবো ভাই। আপনি খেজুর খাবেন আর আমরা খালি আম খাবো, এই হলো কাহিনী। আমার স্কুল কলেজ কিন্তু রাজশাহী, আমি রাজশাহী। তাই নাকি? আরে মাশাআল্লাহ, কোথায় ভাই? রাজশাহী কলেজিয়েট স্কুলের 03 ব্যাচ, নিউ ডিগ্রি কলেজের 05 ব্যাচ। আমাদের সিনিয়র আপনি, মাশাআল্লাহ। হ্যাঁ সিনিয়র কি বেশ সিনিয়র, মাশাআল্লাহ ভাই। সো আমরা রাজশাহী ছিল। আরে জোস। তাহলে ভাই হইতেছে ট্যালেন্টেড, ভাই হইতেছে খুবই ট্যালেন্টেড, মানে যে যারা কথা বলতেছে সেগুলো হচ্ছে আমাদের বেস্ট আর কি, বুঝছিস? তুই তো জানিস না, তুই তো রাজশাহীর মানুষ না। and I would love to help more people. ইনশাআল্লাহ আমি লিংকটা দিয়ে দিব ওই গ্রুপের মধ্যে। বেসিক্যালি ওই গ্রুপে যারা মেম্বার, দে গেট দি টাইমিং যে আমি একটা ট্রেনিং করতেছি, আমি গ্রুপে একটা জাস্ট পোস্ট করে দিই, যারা ইন্টারেস্টেড। এরকম কস্টিংটা কি বলা যেতে পারে, কি রকম কস্টিং শেয়ার করা যাবে কি? ট্রেনিং আপনি করবেন, আমাদের ট্রেনিং অনেক রকম আছে। যেমন হচ্ছে যে কেউ শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখতে চায়, সো অ্যামাজন বিজনেস করতে চায় না, কিন্তু ওই স্কিলটা ইউজ করে, ধরেন যে 5 লাখ অ্যামাজন 5 মিলিয়ন অ্যামাজন সেলার আছে, তাদের তো সার্ভিস দরকার। সো এই সার্ভিসটা তাদের কোন স্কিলগুলো দরকার, তাদের জন্য ডিফারেন্ট সেট অফ স্কিল দরকার। নাইস, এই স্কিলগুলোর জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম।
তারপরে যারা নিজেরা অ্যাকচুয়ালি বিজনেস করতে চায় তাদের তো মেন্টাল সেটআপটা হবে ডিফারেন্ট, তাদের জন্য একটা ডিফারেন্ট প্রোগ্রাম। বাট মোরাললেস আপনার 15,000-20,000 টাকা এরকম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ। আর কিছু হাই টিকেট প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে 1-1 মেন্টরশিপ, লাইক হচ্ছে আমার সাথে আমি ডিরেক্টলি 1-1 কোচিং যেগুলো করাই, ইয়ারলি আমি 3 জনকে আমি করাই, 1-2 আর একজন। ভাই এই বছর শেষ, সামনের বছর ইনশাআল্লাহ। এটা কেমন কথা ভাই, এর একটা স্পেশাল ইয়াক হলেন আমাদের জন্য একটা, ভাই মানে আসলে এরকম করতেছেন কেন ভাই আপনি? 3 জনকে 1-1 সব টাকা আপনার কাছে রাখবেন ভাই? না ছি ভাই, আপনারা করেন, আপনাদের কি পরিমাণ সাপোর্ট লাগবে। না ভাই আমরা আসলে জ্বালাচ্ছি, আমাদের অডিয়েন্সটা একটু পর বলবে ভাই তোরা বেশি ফাইজলামি করতেছিস, ভালো একটা আমাদের ভালো কিছু অ্যানসার দে। না এনিওয়ে আহসান হাবিব ভাই প্লিজ ওই লিংকটা, গ্রুপের লিংকটা আমাদের সাথে প্লিজ শেয়ার করেন। শুধু তাই না, গ্রুপের লিংক এবং যা নেসেসারি লিংকস যেগুলো আমাদের উপকৃত হবে অডিয়েন্স, ওগুলো প্লিজ সাজ্জাদকে একটু পাঠাই দিবেন। হ্যাঁ উড লাভ টু টেক দিস ফ্রম ইউ আহসান ভাই, মানে ইট ওয়াজ ওয়ান্ডারফুল টাইম ফ্রম ইউ, আলহামদুলিল্লাহ। মানে আমার রক্ত গরম করার জন্য থ্যাঙ্কস টু ইউ, আমার রক্ত গরম হয়ে গেছে আপনার সাথে কথা বলে। উই উইশ উই কুড, মানে আপনাকে আরো অনেকক্ষণ আমরা ধরে রাখতে পারতাম ভাইয়া ইনশাআল্লাহ। এনিওয়ে মানে নাইস হ্যাভিং ইউ হিয়ার। আমাদের জন্য দোয়া করেন যেন আমাদের আসলে আমাদের এনভায়রনমেন্টে, আমাদের দেশে আসলে এরকম ছেলেমেয়েগুলো বের হয় যারা কিনা ওই বর্ডারের জন্য আর আটকে থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমি বলতে চাই অডিয়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি একটু পডকাস্টটাকে 1 ঘন্টার মতো রাখতে, সো ওই জন্য আমরা করতেছি। তবে আপনারা অবশ্যই কোয়েশ্চেন্স করবেন, এনিথিং আপনার কোয়েশ্চেন্স করবেন, কারণ এমন হতে পারে আহসান হাবিব ভাইকে আমরা আবার জোর জবরদস্তি করে নিয়ে চলে আসবো। সো কোয়েশ্চেন্সগুলো রাখবেন অবশ্যই, আপনারা জাস্ট দেখে চলে যান না, কোয়েশ্চেন্স করেন, আমরা আহসান হাবিব ভাইকে আবার জ্বালাবো। সাবস্ক্রাইব করতে বল, সাবস্ক্রাইব করেন প্লিজ। আহসান ভাই বলেন না সাবস্ক্রাইব করতে। হ্যাঁ ডেফিনেটলি, তো নিচে যে লিংকটা আছে ওই লিংক পাওয়া যাবে না। আর আহসান হাবিব ভাইয়ের গলার মধ্যে আমরা একটু ডাবিং করে দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে যেই সাবস্ক্রাইব করবেন সে আমার সাথে 1-to-1 সেশন পাবেন, এরকম করে। থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস কামিং এর জন্য। নাফিস উই বিলিভ যে অনেক কিছু করা পসিবল বাংলাদেশ থেকে, জাস্ট আমরা ফোকাস করি না, আমরা বিশ্বাস করি না নিজেদেরকে যে আমরা এটা করতে পারি। এই দুইটা জিনিস যদি মিক্স এন্ড ম্যাচ করা যায়, আই বিলিভ যে বাংলাদেশ থেকে অনেক ভালো কিছু করা পসিবল ইনশাআল্লাহ। আপনি তো মানে অনেক অপটিমিস্টিক বানাইতেছেন, কি বলবো, আমি ভাবতেছি যে কি আমি সিরিয়াসলি কনসিডার করতেছি রে সাজ্জাদ যে আমি কাজ ঢুকবো নাকি আবার, বুঝছি। নাফিস ভিডিও শেষে তাহলে আমরা কথা বলে নিব। না I have to stay focused man, you know. Anyways তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং টুডেস এপিসোড। দেখা হবে নেক্সট টিউসডে সন্ধ্যা 7টার সময় উইথ অ্যানাদার নিউ এপিসোড। আসসালামু আলাইকুম।